এসএসসি 26 ব্যাচের তোমাদের সবাইকে আজকের সাধারণ গণিতের টপ এমসিকিউ সলভিং যে ক্লাস, অর্থাৎ আমরা সার্কেল চ্যাপ্টারের যে টপ এমসিকিউগুলো সলভ করব, এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? তোমরা যারা ক্লাসে অলরেডি জয়েন করেছো তারা একটু কাইন্ডলি একটু জাস্ট কমেন্ট করে বলো যে হ্যাঁ আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ। এবং একই সাথে যেহেতু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে এবং চ্যাপ্টারের উপরে হচ্ছে, তো সেই জায়গা থেকে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে যদি মেনশন না দাও তাহলে তাদের সাথে এটা অন্যায় করা হবে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে তোমরা কি করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো বা তাদের সাথে একটু লিঙ্কটা শেয়ার করো। তোমাদের যাদের বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেল যে গ্রুপগুলো তোমরা মেনটেন করো সেই গ্রুপে একটু শেয়ার দাও, কারণ এই ক্লাসটা থেকে মোটামুটি তোমরা মানে আজকে যা যা আমি পড়াবো আশা করি ইনশাল্লাহ এইগুলো থেকেই তোমরা সবকিছু কমন পাবা। এর বাইরে তোমাদের কোনো কিছুই এই সার্কেল চ্যাপ্টার বা বৃত্ত চ্যাপ্টার থেকে এর বাইরে কোনো কিছুই পড়তে হবে না, এবং শিওর এখান থেকে তুমি তোমার এসএসসি পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন কমন পাবা। তার মানে কি তোমাদের ফ্রেন্ডদেরকে এখান থেকে আসলে যদি তুমি মানে আলাদা করে রাখো তাহলে তো সেটা তাদের সাথে অন্যায় করা হচ্ছে, তাই না? সো একটু দ্রুত তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, কারণ আমাদের একটু টেকনিক্যাল ইররের কারণে একটু ক্লাসটা আমরা প্রায় 20 মিনিট লেট করে শুরু করছি, তাই না? সো আমাদেরকে ক্লাসটা খুব দ্রুত শেষ করতে হবে। তো খুব দ্রুত তোমরা একটু কমেন্ট করে একটু জানাও যে আমার আসলে কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আমরা মোটামুটি এখনই ক্লাস স্টার্ট করব। সো তোমাদের যেন সর্বোচ্চ সংখ্যক ফ্রেন্ড আজকের ক্লাসটা দেখতে পারে এবং তোমার সাথে সাথে যেন তারাও আসলে উপকৃত হইতে পারে, তাই না? সো তাদেরকে বাদ দিয়ে ধরো তুমি একাই যদি উপকৃত হও তো এটা তাদের সাথে অন্যায় করা হবে। ওকে, সর্বোচ্চ সংখ্যক ফ্রেন্ড নিয়ে আজকের ক্লাসটা ইনশাল্লাহ তোমরা এনজয় করবা। কথা দিচ্ছি আজকের ক্লাসে যা পড়াবো ভাই এর বাইরে তোমার বৃত্ত চ্যাপ্টার থেকে কিচ্ছু পড়তে হবে না। ওকে, তাহলে আসো আমরা মোটামুটি একটু ক্লাসটা স্টার্ট করি। আমার সাউন্ড মনে হয় তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আসো দেখো, আমরা যেহেতু টপ কিছু এমসিকিউ কোশ্চেন এখানে সলভ করবো, তাই না? তো বুঝতেই পারছো যে ক্লাস একেবারে হট কেক টাইপের হবে, ঠিক আছে? দেখো আমি এখানে প্রথম যে এমসিকিউ কোশ্চেনটা রাখছি এমসিকিউ কোশ্চেন 1, হ্যাঁ, এবং এই যে এমসিকিউ কোশ্চেন এখানে তোমরা 1 দেখতে পাচ্ছ, এই এমসিকিউ কোশ্চেন 1টা হচ্ছে উপপাদ্য 17। যদি আমি তোমারে বলি উপপাদ্য 17-র যে কনভার্স কনসেপ্ট, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, উপপাদ্য 17-র যে কনসেপ্ট, ওকে, উপপাদ্য 17 এর যে কনভার্স মানে কি বিপরীত যে কনসেপ্ট, সেই বিপরীত কনসেপ্টের উপর বেস করে এই কোশ্চেনটা, কথা বুঝছো? আচ্ছা একটু যদি খেয়াল করো, উপপাদ্য 17 বা 17-র যে বিপরীত কনসেপ্ট সেটার উপর বেস করে এই কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে একটু আমরা কোশ্চেনটা একটু দেখবো আর একটু দেখতে চাই যে হ্যাঁ তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেছো কিনা। হ্যাঁ, নাজমুল সরকার, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা একটু যদি আমরা একটু দেখি, দেখো একটা চিত্র দেয়া আছে, তাই না? সবার আগে কোশ্চেন পড়ার আগে একটু চিত্রটাকে ভালো করে অ্যানালাইসিস করবো ভাই। হ্যাঁ দেখো এখানে একটা কি একটা সার্কেল দেখতে পাচ্ছি, রাইট? সার্কেলের কেন্দ্রটা যদি একটু বলি, দেখো সার্কেলের কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা এবি আমি দেখতে পাচ্ছি কি, এবি হচ্ছে একটা জ্যা, রাইট? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে খেয়াল করো তো, এখানে একটা লম্ব মার্কিং করা আছে, তার মানে বুঝতে পারতেছি এই ওডিটা হচ্ছে লম্ব এবং তার দৈর্ঘ্য হচ্ছে কত, 6। ওকে, এখানে একক আসলে দেয়া নাই, মানে তুমি যে কোনো একক এখানে ধরে নিতে পারো, সেন্টিমিটার মিটার যে কোনো একক। ওকে, কারণ অপশনগুলোর মধ্যেও তো কোনো একক নাই, রাইট? ওকে, এবার দেখো এখানে ও থেকে এ বলছে তোমারে কি 10, তার মানে তুমি যদি একটু চিন্তা করো এই জিনিসটা, ধরো এই যে এওডি, এটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করতে পারো ভাই। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয় আমারে বলো এইটা 6 যদি হয়, এটা যদি হয় 10, তাহলে এইটার মান কত হবে, এডি। তোমরা জানো উপপাদ্য 17-র যে কনসেপ্ট, সেই 17-র কনসেপ্ট অনুযায়ী কি জানি বলো তো, এই ওডি, খেয়াল করো আমার এই বিন্দুটাকে আমাদের উপপাদ্য 17-র কনসেপ্টে বলছে যে ডি হবে মধ্যবিন্দু। যদি ডি মধ্যবিন্দু হয় তাহলে ওডিটা হবে কি বলতো, এবি এর উপরে লম্ব। উপপাদ্য 17-র কনসেপ্ট আমি তোমার সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা এমসিকিউর সাথে দেখবা পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার দেখো তাহলে এই ওডি হচ্ছে কি বলতো, এবি এর উপরে লম্ব, তাই না? এবং উপপাদ্য 17-র যে বিপরীত কনসেপ্ট সে বলছে কি, যে যদি এই ওডিটা লম্ব হয় তাহলে সেক্ষেত্রে ডি হবে এবি এর মধ্যবিন্দু। মানে একটা উল্টা, বুঝছো? মানে তুমি ধরো আরেকজনের যদি ভাই হও, ধরো হাবুলের ভাই কাবুল, ব্যাপারটা এইভাবে চিন্তা করো। হ্যাঁ, ধরো হাবুলের ভাই, এভাবে একটু চিন্তা করো, হাবুলের ভাই কাবুল আমি তোমারে বললাম। ওকে, ধরো হাবুলের ভাই বললাম তোমার আমি কাবুল। ওকে, এখন হাবুলের ভাই তোমার আমি বলছি কাবুল, এর মানে কি কাবুলের ভাই হাবুল হবে না? হবে তো, 100% হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে সেই হিসেবে তুমি আমারে বলো, যদি এটা যদি এই ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এটার মান কত হবে? এটার মান কত তুমি বলবা নিঃসন্দেহে 8।
তাহলে যদি 8 হয় তাহলে এটার মান 8 হবে। ওকে, এবার আসে একটু কোশ্চেনটা একটু পড়ি। আমরা সবার আগে একটু পুরো উদ্দীপকটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করছি। এবার দেখি তোমরা যারা ক্লাস করছো, স্পেশালি এসএসসির স্টুডেন্ট, দেখি এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো, একটু পারো কিনা। চিত্রে বলছে এ বি এর দৈর্ঘ্য কত, অলরেডি আমি তোমারে বলেই দিছি যে এই এ থেকে ডি পর্যন্ত যা, এই ডি থেকে বি পর্যন্ত তা, অর্থাৎ এডি এর দৈর্ঘ্য যদি হয় 8, তাহলে এই বিডি এর দৈর্ঘ্য বা ডিবি এর দৈর্ঘ্য কিন্তু হবে 8, রাইট? তাহলে তুমি এখানে বুঝতেই পারছো তোমার এখানকার অ্যান্সার কত হবে। নিঃসন্দেহে হচ্ছে 8 আর 8 কত হবে, 16, অর্থাৎ গ নাম্বার। কত হবে, গ নাম্বার। এই তো গ। একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখা যাক যে তোমাদের আসলে প্রিপারেশন কত ভালো বা তুমি কিরকম প্রিপারেশন নিয়েছো। এটা একটু জাস্ট কি করো, অন্যদের সাথে একটু কম্পারিজন করো, তাহলে বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন আসলে কত ভালো। হ্যাঁ, আচ্ছা আসো এবার একটু সেকেন্ড নাম্বার কোশ্চেনটাতে আমরা যাবো। দেখো এটাও কাইন্ড অফ হচ্ছে ওই একই কনসেপ্টের কোশ্চেন, কিন্তু কেন দিয়েছি যেন তোমরা এই জিনিসটাকে খুব ভালো করে ক্যাচ করতে পারো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো কোশ্চেন এগুলো, কারণ এই কোশ্চেনগুলো বারবার করে রিপিটেডলি আসে, কথা বুঝছো। আচ্ছা দেখো এখানে আরেকটা দেখো, তুমি একটা বৃত্ত দেখতে পাচ্ছ, বৃত্তের কেন্দ্র কি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওকে, এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং তুমি দেখতে পাচ্ছ ওডিটা হচ্ছে লম্ব। ওকে, ওডি কি লম্ব। আচ্ছা হ্যাঁ, গুড। একটু কোশ্চেন নাম্বারগুলো সহ দিয়ে দিবা, ঠিক আছে? যে নাজমুল সরকার একটু কোশ্চেন নাম্বারগুলো একটু দিয়ে দিবা, যে কত নাম্বারের তুমি সি বলছো। হ্যাঁ, যেমন তুমি সি বললা, আমি ধরে নিচ্ছি যে তুমি 1 নাম্বারের সি অ্যান্সার করছো। 1 নাম্বারের সি, এটা কিন্তু কারেক্ট। ওকে, আচ্ছা বাট কোশ্চেন নাম্বারগুলো একটু পাশে একটু দিয়ে দিও যে কত নাম্বারের অ্যান্সারটা তুমি করছো। ওকে, আচ্ছা এবার দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলছে। এখানে একটা চিত্র দেয়া, চিত্রের মধ্যে ও বৃত্তের কেন্দ্র, তাই না? এবং এই ওডি তোমারে বলছে লম্ব। খেয়াল করো, তাহলে এই ডি বিন্দুটা নিঃসন্দেহে তুমি বলবা কি এবি এর মধ্যবিন্দু। তার মানে কি এই এডি এর দৈর্ঘ্য যা হবে ভাইয়া বিডি এর দৈর্ঘ্য তাই হবে। উপপাদ্য 17 এবং তার যে বিপরীত কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারি। ওকে, আচ্ছা যদি এটা হয়ে থাকে এবার আমাকে তুমি একটু বলো এখানে কি কি বলছে। দেখো তোমারে বলছে চিত্রে এবি ইকুয়াল বলছে 10 সেন্টিমিটার। দেখো এবি যদি 10 হয় তাহলে এইটুকু হবে তোমার 5, এইটুকু হবে 5। ওকে, আমি একবার আলাদা করে একটু লিখলাম। আচ্ছা এবার দেখো কি বলছে এখানে, ও এ বলছে তোমার 7, তাহলে ও এ যদি হয় এটা 7, তার মানে এটাও 7। কেন? কারণ ও এ ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এজন্য কি হবে, তারা সমান হবে। ওকে, এবার তোমারে বলছে দেখো এডি ইকুয়াল 5। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এডি তো 5, এটা তো আমি বের করে ফেলছি, মানে 1 নাম্বার অপশন আমাদের কারেক্ট। ওকে, দেখি একটু যারা ক্লাস করছো এটা একটু আনসার করো, দেখি পারা যায় কিনা, এবং তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশন কেমন সেটাও আমরা একটু চেক করতে চাই। দেখো তাহলে এখানে আমরা দেখলাম যে 1 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট, কারণ এডি এর মান খেয়াল করো, এডি কিন্তু 5। ওকে, আচ্ছা এবার বলছে ওডি ইকুয়াল 4। একটু খেয়াল করো, ওডি তুমি যদি এই ত্রিভুজটার একটা যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করো, অবশ্যই করতে পারো, তাই না? আচ্ছা যদি সমকোণী ত্রিভুজ তুমি চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে আমারে বলো এই ও এর মান হচ্ছে 7, তাহলে ও এ যদি তোমার 7 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলো এটা 7 এবং এডি এর মান তোমার বলা আছে 5। তাহলে পিথাগোরাস যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে পিথাগোরাস দিয়ে আমি কি চাইলে ওডি এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে ওডি ইকুয়াল কি হবে বলো তো? ওডি ইকুয়াল হবে রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস কি হবে বলো তো, এডি স্কোয়ার। ওকে, এই যে ওডি এর মান যদি তুমি বের করতে চাও, পিথাগোরাস কি বলো, পিথাগোরাসের উপপাদ্য যদি আমি তোমারে বলি তাহলে তুমি বলবা যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি লম্ব স্কোয়ার, অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস কি বলো তো, এডি স্কোয়ার, তাই না? আমরা এটা জানি যে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ওকে, আচ্ছা সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে একটু ক্যালকুলেট করলে আমার ওডি এর মান দরকার। তাহলে খেয়াল করো আমার ও এ কত, ও এ হচ্ছে 7, তার উপর স্কোয়ার করলে কত হবে 49 মাইনাস এডি, এডি কত 5, 5 এর উপর স্কোয়ার মানে 25, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে রুট ওভার কত 24। বুঝছো, রুট ওভার 24। এটাকে হয়তোবা তোমাদের যাদের 991 ES/2 মানে অ্যাডভান্স ক্যালকুলেটর গুলো আছে, হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখবা এই রুট ওভার 24 দিলে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা রুট দিয়ে একটা অ্যান্সার আসতেছে। ওকে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে ধরো রুট ওভার 24, এখানে তো তোমার একটা পূর্ণ সংখ্যা মান দেয়া, তাই না? দেখো 4, এই 4 কি জীবনে হওয়া পসিবল? দেখো তো এই যে এখানে তোমারে বলছে রুট ওভার 24 থেকে কি জীবনে 4 আসবে? আসবে না তো। তার মানে 2 নাম্বার অপশন যেহেতু কারেক্ট না, তার মানে আমি বুঝতেই পারতেছি যে আমার 1 নাম্বার আর 3 নাম্বার অপশন কারেক্ট হবে। তারপর আমি একটু 3 নাম্বার অপশনটা একটু চেক করতে চাই। ওকে, তাহলে দেখো এটা তোমরা যারা ক্লাস করছো দেখো এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে কি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, দেখছো ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ তোমার এটা কি পরিমিতি চ্যাপ্টারের সাথে কিন্তু এখানে কানেক্ট করে দিচ্ছে। ওকে, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলের সর্বজনীন সূত্র কি বলতো? ক্ষেত্রফলের সর্বজনীন সূত্র আমি বলি সবসময় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমি সবসময় বলি যে এটা হচ্ছে ত্রিভুজের সর্বজনীন ক্ষেত্রফলের সূত্র। ওকে, হাফ ইন্টু কি ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা তাহলে সেই জায়গা থেকে তুমি একটু চিন্তা করো তো, এইটারে ভূমি, এটারে যদি তুমি উচ্চতা চিন্তা করো, এটা কত রুট ওভার, ধরো রুট ওভার 24ই আছে, কোনো সমস্যা নেই। এটা কত 5। আচ্ছা তাহলে যদি তুমি এখানে বলো হাফ ইন্টু, খেয়াল করো এখানে 5 ইন্টু কত রুট ওভার 24। আচ্ছা রুট ওভার 24 কে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারি কিনা, 4 6 24 না? ধরো এই রুট ওভার 24 কে কি লিখতে পারি, রুট ওভার 4 ইন্টু 6। কেন লিখলাম? কারণ এই রুট 2 করলে হবে 2, তাহলে 2 রুট 6 হবে এরকম, বুঝছো কিনা? তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে 5 ইন্টু 2 রুট 6। একটু জাস্ট চিন্তা করো এই হাফ, দেখো হাফের এই 2 আর 2 যদি কাটা যায় তাহলে কত হয় 5 রুট 6। হ্যাঁ, আচ্ছা এখানে কত আসতেছে দেখো তো,
আচ্ছা এখানে ভূমি কত আমারে বলছে এ ও বি, খেয়াল করো এ ও বি মানে পুরোটা, এ ও বি, এই যে এ ও বি মানে পুরোটা। এখন আমারে বলো এখান থেকে আমি যার ক্ষেত্রফল বের করছি সেটা কার ক্ষেত্রফল, তুমি বলবা এইটুকুর ক্ষেত্রফল, তাহলে এইটুকুর ক্ষেত্রফল যা ভাইয়া এটারও ক্ষেত্রফল তা, তাহলে একটা যদি হয় 5 রুট কত 5 রুট 6, যদি একটা হয় তাহলে একটা কত হবে, আর একটাও তো 5 রুট 6, তাহলে 5 রুট 6 মিলে কত 10 রুট 6। ওকে, আচ্ছা এটার কত নম্বর অপশন হবে তাহলে, 11 কোথায় আছে দেখো 11 আছে খতে। ওকে, এই খ নাম্বার অপশন কিন্তু তাহলে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের যেহেতু 2 নাম্বারটা কারেক্ট না 11 কারেক্ট, বাট সেটা তো ক্যালকুলেশন করতে হবে আমাদের, তাই না? ধরো অন্য কোনো একটা জায়গায় এটা ক্যালকুলেশনটা আমার কাজে লাগতে পারে, জাস্ট এই জন্য ক্যালকুলেশনটা করে দেখালাম। ওকে, আচ্ছা এরপর আসো থার্ড নাম্বার। এই যে থার্ড নাম্বারে আচ্ছা একটা এখানে ঝামেলা হয়ে গেছে না, দেখো এদিকে কি হয়েছে, এখানকার একটু আসলে ফ্রন্টটা ভেঙে গেছে। হ্যাঁ, জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছু না। বাট কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে হয়তোবা আমরা যখন কি করছি, একটা ফ্রন্ট থেকে অন্য ফ্রন্টে যখন পিডিএফ এ বা হচ্ছে আমরা অন্য একটা ফরম্যাটে যখন আসলে একটু কি কনভার্ট করি তখন অনেক সময় হয় কি ফ্রন্টগুলো ভেঙে যায়। হ্যাঁ, আচ্ছা এখানে কোশ্চেনটাতে কি বলছে জাস্ট একটু বলি আমি। দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে ও ই, এটা হচ্ছে লম্ব হবে। হ্যাঁ, ওই লম্ব ও এফ, ঠিক আছে। আচ্ছা ওই ও ও এফ, আচ্ছা এটা লম্ব না, এখানে কোশ্চেনটা হবে এরকম যে ও ই ও ও এফ। হ্যাঁ, দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে ও ই ও ও এফ, এটা কি লম্ব দূরত্ব। কার লম্ব দূরত্ব বলো তো, একটা হচ্ছে এ বি যায়, একটা হচ্ছে সিডি যায়। ব্যাপারটা বুঝছো যে বৃত্তের কেন্দ্র ও থেকে ও ই ও ও এফ যথাক্রমে, এই ও ইটা হচ্ছে কার, এ বি এর হচ্ছে লম্ব দূরত্ব, কথা বুঝছো, আর এই ও এফটা কার, সিডি এর লম্ব দূরত্ব। ওকে, তার তোমারে বলছে যে জ্যাদয় সমান হলে, অর্থাৎ কে কে সমান, তোমারে বলে দিছে যে এ বি আর সিডি যেহেতু দুইটা জ্যা, তাহলে এরা দুইজন সমান, এবং এ বি এর দূরত্ব, খেয়াল করো এ বি এর দূরত্ব কি, এই যে ওইটা হচ্ছে এ বি জ্যা এর দূরত্ব, এবং ওএফটা কার দূরত্ব, সিডি এর দূরত্ব। এবং আমরা বৃত্তের ক্ষেত্রে দূরত্ব বলতে কি বুঝি, বৃত্তের ক্ষেত্রে দূরত্ব মানেই হচ্ছে তার কি লম্ব দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমারে বলো জ্যা দুইটা যেহেতু সমান, উপপাদ্য 18-19 যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো একটু মনে করো তো। আমরা কি জানি বলতো, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তাই না? আবার আমরা কি জানি বলতো, সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান হয়, দুটো কনসেপ্ট জানি। তাহলে সেই জায়গা থেকে দেখো আমার যেহেতু জ্যা সমান বলে দিছে, অর্থাৎ উপপাদ্য 18 কনসেপ্ট যদি আমি তোমারে বলি, এখানে কি বলছে জ্যা দুইটা সমান, তাহলে জ্যা সমান মানে কি তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ এই এ, দেখো এ বি এর দূরত্বটা কে, এ বি এর দূরত্ব তোমারে তো বলছি আমি ওই, আবার তুমি যদি খেয়াল করো এই সিডি এর দূরত্বটা কে, সিডি এর দূরত্ব তুমি বলবা যে ওএফ। ওকে, তাহলে এরা দুজন কি হবে 100% ইকুয়াল হবে, কি হিসেবে বলো তো, উপপাদ্য 17 অনুসারে। কত, উপপাদ্য 18 নট 17। হ্যাঁ, উপপাদ্য 18 অনুসারে। তাহলে দেখো তো এই যে লাস্টের যে অপশনটা ও ইকুয়াল ওয়েভ, ঘ নাম্বার অপশন। হ্যাঁ, এটা কারেক্ট। এই তোমরা যারা এসএসসির স্টুডেন্ট যারা ক্লাস করছো তারা অবশ্যই এগুলো অ্যান্সার করো, কারণ এগুলো অ্যান্সার করলে দিন শেষে তুমি আসলে কেমন পারো সেই জিনিসটা তুমি কি করতে পারবা, নিজের সাথে নিজেকে কম্পারিজন করতে পারবা যে হ্যাঁ তুমি আসলে এই জিনিসগুলো ভালো বুঝো, বা তুমি এই জিনিসগুলো বেটার অ্যান্সার করতে পারবা। পরীক্ষায় আসলে তুমি এগুলো আসলে ভুল করবা না, ভুল করার চান্স নাই তোমার। এবং তুমি যে একজন লিজেন্ড, এবং যতজন ক্লাস করছে তার মধ্যে যে তুমি লিজেন্ড বা তুমি আলট্রা প্রো ম্যাক্স কেন, আসলে সেই জিনিসটা তো অন্যদেরকে বুঝাইতে হবে নাকি। সো এই জন্য তোমাকে এই অ্যান্সারগুলো কি করতে হবে, অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এই যে দেখো 3 নাম্বার কোশ্চেন অলরেডি আমরা শেষ করে ফেলছি। ওকে, এবার আসো একটু পরের দিকে যাই। দেখো আমি তোমাদেরকে একটু যে কনসেপ্টগুলো এই এমসিকিউ গুলো সলভ করার জন্য যে যে কনসেপ্ট প্রয়োজন সেই কনসেপ্টগুলো পর্যন্ত তোমাদেরকে আমি বলে দিব, টেনশন নেওয়ার কিছু নেই। দেখো এখানে তোমারে বলছে, এবার আমরা একটু চলে গেছি ধরো 8.2 এর কনসেপ্টের দিকে। হ্যাঁ, তোমাকে বলছে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণের ব্যাপারটা কেমন, অর্ধবৃত্তস্থ কোণের কনসেপ্টটা কেমন ছিল যেন। ধরো এটা একটা যদি বৃত্ত হয়, তাহলে বৃত্তের অবশ্যই কি থাকবে, বৃত্তের একটা কেন্দ্র থাকবে, তাই না? আচ্ছা ধরো এটা আমি বৃত্তের কেন্দ্র দিলাম। ওকে, এবং বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যা যায় তার নাম কি, বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যা গমন করে তাকে আমরা বলি ব্যাস, তাই না? আচ্ছা ধরো এখানে আমি এরকম একটা জ্যা চিন্তা করলাম। ওকে, আচ্ছা দেখো এই জ্যাটা আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে অবশ্যই কি এই জ্যা, অর্থাৎ এটাকে যদি আমি এবি নাম দেই তাহলে এই এবি জ্যাটাকে আমি বলবো বৃত্তের ব্যাস। খুবই সিম্পল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে একটু খেয়াল করো, তোমারে বলছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? অর্ধবৃত্তস্থ বুঝার আগে তুমি আগে বুঝো যে অর্ধবৃত্ত কথাটার মানে কি, হাফ বৃত্ত। হ্যাঁ, অর্ধবৃত্ত মানে কি হাফ সার্কেল, সহজ কথা বলি তোমারে, অর্ধবৃত্ত কথাটার মানে হাফ সার্কেল, অর্ধেক সার্কেল। একটু তুমি চিন্তা করো, যখন আমি এই যে একটা ব্যাস, অর্থাৎ এই যে একটা জ্যা চিন্তা করছি, এই জ্যাটা কোন দিক দিয়ে গেছে, কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে বৃত্তটা এই দুইটা অংশে ভাগ হয়ে গেছে, বুঝছো কিনা, উপরে একটা অংশ নিচে একটা অংশ। হ্যাঁ, তাহলে এর এই অর্ধেক অংশকে আমরা বলবো অর্ধবৃত্ত, বুঝছো কিনা। তাহলে এই অর্ধবৃত্তে একটা গুরুত্বপূর্ণ মেকানিজম ঘটছে, সেটা কি জানো,
এটা হচ্ছে এই এ থেকে আমি এই দিকে যদি চিন্তা করি ভাইয়া, এই দিকে আমাদের সবকিছু অর্ধেক অর্ধেক আছে, ইভেন উপরের দিকেও আমার অর্ধেক অর্ধেক আছে। কি কি অর্ধেক আছে বলো তো? আমার নিচের দিকে যদি বলি তোমার এই চাপ, তুমি বলবা অর্ধেক চাপ উপরে অর্ধেক চাপ নিচে। এরপরে কি বলবা? তুমি বলতে পারো যে পরিধি বা পরিসীমার কথা যদি বলো, দেখো এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু এই পরিধি ওয়ার্ডটা মানে আমাদের খুব বেশি কমন, তাই না? যে পরিধি জিনিসটা কি, কিন্তু এই বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু এই পরিসীমা ওয়ার্ডটা খুব বেশি আমাদের কাছে কমন কিন্তু না। এই পরিসীমা কথাটার মানে আমরা সবসময় দেখি যেটা হচ্ছে কি বলতো, এই পরিসীমা কথাটা আমরা সবসময় দেখি যে ত্রিভুজ বা চতুর্ভুজের সাথে কিন্তু কানেক্ট। হ্যাঁ, এই পরিসীমা কথাটা মানে সব বাহুর যোগফল। এখন প্রশ্ন হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রে পরিসীমা জিনিসটা আবার কি? বৃত্তের তো আর পরিসীমা নেই, তাহলে বৃত্তের পরিসীমা বলতে তার অ্যাকচুয়ালি পরিধিকেই বুঝায়। ওকে, তাহলে এখানে সবকিছু অর্ধেক অর্ধেক আছে। তাহলে এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে চাপটা দেখো, এই যে চাপ, ধরো এই চাপটা যখন একটা কোণ উৎপন্ন করবে, বৃত্তস্থ কোণ, কি কোণ? বৃত্তস্থ কোণ। এইটা উপপাদ্য কিন্তু তোমার কত? 22। উপপাদ্য কত? 22 তে তোমার আছে এটা। হ্যাঁ, দেখো এই ধরো পরিধিতে যখন একটা কোণ উৎপন্ন করছে, তখন একটা বৃত্তস্থ কোণ হয়েছিল, এবং বৃত্তস্থ কোণের কনসেপ্ট তোমরা জানো। ধরো এটা সি, আচ্ছা এইদিকে একটা নাম আমি দিই ডি। এই যে খেয়াল করো, এই যে কোণটা উৎপন্ন করলো, এটা কোথায় উৎপন্ন করছে? বৃত্তের পরিধিতে। আচ্ছা, যেহেতু বৃত্তের পরিধিতে উৎপন্ন করছে, তাহলে সেই জায়গা থেকে তুমি কি বলবা? এই বৃত্তের পরিধিতে কোণ উৎপন্ন হয়েছে কথার মানে কি? মানে হচ্ছে যে এই কোণটা কোন চাপের মধ্যে আছে বলবা? ঠিক কোণের নিচে থাকে চাপ, এইটুকু মাথায় রাখবা। অনেক সময় হয় কি তোমাদের, এই যে মানে কোনটা কোন চাপে দণ্ডায়মান এটা তুমি আসলে বুঝতে পারো না। সহজ জিনিস মনে রাখবা, এই কোণ যেখানে আছে তার ঠিক নিচে নেমে আসবা, দেখবা যে তার নিচের দিকে তুমি কোন চাপটা পাও। এই দেখো এডিবি, তার মানে এই চাপে দণ্ডায়মান এটা। এবং উপপাদ্য 22 এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট তোমাকে বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ মানে এইটা কি অর্ধেক বৃত্তের উপরে দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ না? এই জন্য এই কোণটার পরিমাণ তোমার কোশ্চেনে বলে দিচ্ছে, উপপাদ্যের লাইনেই তোমার বলে দিচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তাহলে সেই হিসেবে তুমি এবারে বলো এখানে কত ডিগ্রি হবে? অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা তোমরা যারা ক্লাস করছো, এটা হ্যাঁ 4 এর হিয়া মেহরিন, আচ্ছা হিয়া মেহরিন, হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যাবসলিউটলি তোমার অ্যান্সার কারেক্ট। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, বাট আমি পুরো কনসেপ্ট তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে হয় কিভাবে না হয়। হ্যাঁ, ওকে, এবার আসো, এবার দেখি একটু 5 নাম্বার কোশ্চেনটাতে যাই। দেখো এই যে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 5 এর পরে আরেকটা কোশ্চেন আসবে ঠিক এই একই কনসেপ্টের। ওকে, দেখো এখানে কি বলছি 5 নাম্বারের, কোন বৃত্তের অধিচাপে অন্তর্নিহিত, এই দুটো ওয়ার্ডের মিনিং একই রকম। হ্যাঁ, এই দুটো ওয়ার্ডই আসতে পারে, সো এই জন্য এই ওয়ার্ড দুইটাই আমি এখানে লিখে রাখছি। ওকে, মানে তোমাদের যেন ভাই সর্বোচ্চ সুবিধাটা তোমরা আসলে নিতে পারো, অর্থাৎ তোমার কাছে যেন এই ওয়ার্ডগুলো আসলে কোনোভাবে যেন তোমার কাছে আনকমন মনে না হয়, বা তোমার কাছে যেন লনলি ফিল না হয় যে এই জিনিসটা তো আমি আসলে চিনি না, এটার আসলে আমি চিনি না, তাহলে আমি কেমনে অ্যান্সার করবো? ভাই টেনশন নেওয়ার কিছু নাই, আমরা আছি তোমাদের সাথে। সো অনেক পথ পাড়ি দিব আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, হাফিজা ইয়াসমিন জ্যোতি, আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ক্লাস খুব মনোযোগ দিয়ে করো এবং ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন দাও, কারণ এই ক্লাসের প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অলরেডি 4টা এমসিকিউ শেষ করে ফেলছি, সো বুঝতেই পারতেছো। এবং আমি তোমাদেরকে এতটুকু শিওরিটি দিচ্ছি, এই চ্যাপ্টারে আমি যে এমসিকিউ গুলো তোমাদেরকে পড়াবো, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা টাইপের এমসিকিউ। এগুলো তোমরা শেষ করতে যদি পারো, মোটামুটি এখানে 20-22টার মতো আমি এমসিকিউ নিয়ে আলোচনা তোমাদের সাথে করবো। এই এমসিকিউ গুলো যদি তোমরা ভাই শেষ করতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই চ্যাপ্টারের এমসিকিউতে তোমার কোনো প্রকার প্রবলেম হবে না। বাট কনসেপ্ট ঠিক রাখতে হবে, কনসেপ্ট ঠিক রাখলেই তোমার এখানের এমসিকিউতে বিন্দু পরিমাণ কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না। ওকে, আচ্ছা অলরেডি একজন 5 এর 1 অ্যান্সার বলে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে হিয়া, গুড, হ্যাঁ 5 এর 1 গুড। 5 এর এ হবে। আচ্ছা কেন এ হবে তার পিছনের কারণটা আমি একটু গল্পটা বলি। হ্যাঁ, কারণ তোমরা তো গল্প খুব বেশি শুনতে পছন্দ করো, তাই না? ধরো আগে আমাদের কি হইতো, যেমন আমাদের যখন মানে আমাদের দাদার আমল যখন ছিল, বা দাদারা যখন বেঁচে ছিল, হ্যাঁ তখন হইতো কি আমাদের রূপকথার গল্প শুনে দিত, তাই না? এবং সেই গল্প আমরা খুব শুনতে পছন্দ করতাম, তাই না? এবং যখন কি হইতো, দাদুরা যখন খুব ফ্রি থাকতো, তখন আমরা তারা কি করতাম বলতো, একেবারে খুব মানে বেঁধে ধরতাম যে না গল্প আমাদের বলতেই হবে, গল্প না শুনিলে কোনোভাবে ছাড়বো না। এই রূপকথার গল্পের মতো আমরা কি করবো, ম্যাথটা রূপকথার গল্পের সাথে কানেক্ট করেই পড়বো। ঠিক আছে, এই যে দেখো ভাইয়া এইখানে একটু জিনিসটা তোমার বুঝতে হবে, এই যে অন্তর্নিহিত বা অন্তর্লিখিত বলছে, এই জিনিসটার মানে কি? আচ্ছা আমি তোমার এইখানে একটু ইংলিশ টার্মটা একটু বলি। দেখো একজন তো আমি তো দেখলাম মোটামুটি বেশ কয়েকজন তোমরা আসলে কারেক্ট অ্যান্সার করছো, বাট এই জিনিসটা দেখবা অনেকের উল্টাপাল্টা হবে। এই উল্টাপাল্টা যেন না হয় তার টোটকাটা তোমার আমি দেই, তার ট্রিকটা তোমার আমি দেই। কেমনে? দেখো এই অন্তর্নিহিত বা অন্তর্লিখিত ইংলিশ টার্মটা হচ্ছে কি জানো? ইনস্ক্রাইবড। আমি একটু ইংলিশ টার্মটা তোমারে বললাম, কেন বললাম তার পিছনে কারণ আছে। দেখো এই যে ইনস্ক্রাইবডের সহজ বাংলা হচ্ছে কি জানো? আবৃত করে রাখা বা ঢেকে রাখা। কথা বুঝাইতে পারছি? এই যে আবৃত করা বা ঢেকে রাখা, তাহলে এই আবৃত করা বা ঢেকে রাখার যে মেকানিজমটা, এটা আসলে কেমন ধরনের? দেখো এই যে ধরো এটা একটা আমি বৃত্ত আঁকছি, ওকে, বৃত্তের কেন্দ্র আমি দিলাম,
এখন এখানে চাপের কথা একটা আসছে, খেয়াল করো তো চাপটা কি ধরনের চাপ? অধিচাপ। তাহলে চাপ তুমি দুই ধরনের পাবা, একটা তুমি পাবা ভাইয়া অধিচাপ যেটা অলরেডি এখানে আছে, হ্যাঁ, একটা তুমি পাবা অধিচাপ, আর একটা তুমি কি পাবা বলো তো, একটা তুমি পাবা উপচাপ। এখন ব্যাপারটা হলো যে এই অধিচাপ আর উপচাপ এই মেকানিজমগুলো আসলে কেমন, জিনিসটা কেমন এটা একটু আমরা বুঝি। দেখো আচ্ছা, এই যে উপচাপ যে জিনিসটা আছে, এই দেখো বাংলাও পড়াই দেই তোমাদেরকে, হ্যাঁ, একটু বাংলাও পড়ো, ম্যাথ ক্লাসে একটু বাংলাও আমরা পড়ি, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করি আমরা কিন্তু ম্যাথ ক্লাসে, ওকে। দেখো এই যে উপচাপ, এই উপযোগ চাপ যদি তুমি করো, দেখো তো ম্যাথের সন্ধি বিচ্ছেদ হয়েছে কিনা, ম্যাথের কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদ করে ফেলছি, ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তাহলে এই যে উপ কথাটার মানে বাংলা উপসর্গে উপ জিনিসটার মানে কি বলতো, ক্ষুদ্র অর্থে ব্যবহার হয় না। যেমন ধরো তোমাকে আমি বলি জেলা, হ্যাঁ, এই যে জেলা, দেখো তোমার সাহিত্য পড়াই দিই, টেনশনের কিছু নাই, জেলা। এবার তোমার আমি যদি বলি উপজেলা, তুমি কোনটারে বড় বলবা বলো তো? তুমি অবশ্যই নিঃসন্দেহে তুমি বলবা যে ভাইয়া জেলাটা বড়, কারণ কি কয়েকটা উপজেলা মিলিয়ে তো জেলা হয়, তাই না? তাহলে অবশ্যই জেলাটা বড়। আর এই উপজেলা জিনিসটা ছোট, কেন ছোট হইলো? দেখো এখানেও জেলা, এখানেও তো জেলা, একটু জাস্ট খেয়াল করো, এখানেও জেলা, এখানেও তো জেলা, কিন্তু সামনে একটা উপ ওয়ার্ড অ্যাড হয়ে গেছে, দেখছো তার মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এই উপ কথাটার মানে হচ্ছে ছোট জিনিসটা বুঝায়, বুঝছো কিনা? এ দেখো এখানে ধরো আমি এরকম একটা অংশ তোমার মার্কিং করে দিলাম, ধরো এই অংশটুকুরে আমি এ বি বলতেছি, এই চাপটুকুরে, এটা কি ছোট চাপ কিনা? 100% ছোট চাপ। এই চাপটা ছোট, এবং এই উপরে যে চাপটা, ধরো এইদিকে যদি আমি একটা মার্কিং করে দিই এরকম, ধরো যে এ বি সি, জাস্ট একটু চিন্তা করো ভাই, খুব মানে গভীরভাবে চিন্তা করার কোনো কিছু নাই, ম্যাথ জিনিসটা খুবই সহজ, ওকে। জাস্ট একটু চিন্তা করতে হবে, মনের মাধুরী মিশায় একটু কি করতে হবে, একটু জিনিসটাকে একটু ফিল করতে হবে, একটু, হ্যাঁ, একটু যদি তুমি ফিল করতে পারো তাহলে দেখবা যে ম্যাথ জিনিসটা আসলে অনেক সহজ একটা জিনিস, কিন্তু সেই জিনিসটা তোমার কাছে কি করতে হবে ভাইয়া, ফিল করতে হবে, ওকে। এই দেখো এই যে উপরে যে মার্কিংটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি বড় চাপ, তাই না? আমাদের হৃদয়ের মতো বড়, হ্যাঁ। এই যে দেখো আমাদের যে হৃদয়, হ্যাঁ, আমরা তো হৃদয়ের মধ্যে অনেক ভালোবাসা জমায় রাখি, তাই না? এই ভালোবাসা যে আসলে আমরা কতজনকে দেই তার কোনো হিসেব নাই, তাই না? এবার দেখো এই যে চাপ, তুমি একটু খেয়াল করে দেখো, এই চাপটা বড় চাপ, তাই না? বড় চাপ মানে এই যে জিনিসটা যে বড় চাপ, তার মানে খেয়াল করো এই উপজেলা, তার মানে উপচাপ দিয়ে তোমার কি বললাম, ছোট চাপরে বুঝাইলাম। তাহলে এই চাপটা যদি হয় ছোট, তাহলে এই জিনিসটা কি বড়, তাই না? তাহলে এই অধিক কথাটার মানে কি, অধি মানে অধিক, একটু জাস্ট নর্মালি ভাবো, এই অধিক, এই অধিক কথাটা, অধিক কথাটা কোথা থেকে আসছে, ধরো অধিক থেকে আসছে, তাহলে অধিক চাপ, অধিক চাপ মানে বড় চাপ, সহজ কথা। তার মানে এই উপরের জিনিসটা হচ্ছে আমার বড় চাপ। তাহলে দুই ধরনের চাপ তোমার আমি বুঝাইলাম। এবার আসো, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অন্তর্নিহিত বা ইনস্ক্রাইবড বা আবৃত করে রাখা জিনিসটা দিয়ে কি বুঝাইছে? তোমার এখানে কি বলছে দেখো তো, কোন বৃত্তের অধিচাপে অন্তর্নিহিত, এই যে অন্তর্নিহিত বা অন্তর্লিখিত এর মানে তোমারে বলতেছে যে অধিচাপের মধ্যে আবৃত থাকবে, মানে অধিচাপ তারে ঢেকে রাখবে, বুঝছো কিনা? অধিচাপটা কি করবে, তারে ঢেকে রাখবে। নরমালি ভাবো অধিচাপ কোনটা, এই উপরের চাপটা অধিচাপ না, মানে যে কোনটা তোমার কাছে এখানে বলছে সেই কোনটা এই অধিচাপের মধ্যে ভাইয়া কি থাকবে, ঢাকা থাকবে। ব্যাপারটা কেমন এরকম ভাবে একটু চিন্তা করো। এই যে ধরো কোনটা এইভাবে যদি আমি আঁকি, ধরো কিভাবে, আমি যদি এইভাবে একটু কোনটা আঁকি, এই যে জাস্ট একটু চিন্তা করো, ধরো এই যে সি বিন্দুতেই ধরো আমি কোনটা আঁকছি, তুমি একটু চিন্তা করো তো এই কোনটা, অর্থাৎ আমার এ সি বি এই কোনটাকে ঢেকে রাখছে কে, এই পুরো চাপটা ঢেকে রাখছে কিনা, অর্থাৎ যেহেতু এই বড় চাপটা একে ঢেকে রাখছে, তাহলে এই জন্য আমরা বলি কি অধিচাপে অন্তর্নিহিত কোণ, বুঝছো? আচ্ছা এখন কেমনে মনে রাখবা, তাই না? এটা একটু পরে বলি, আসো। এবার আসো, ধরো এখানে আরেকটা জিনিস তোমার আমি
মানে নতুন করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দাঁড়াও, এখানে এখন আসে নাই, আসবে। এই যে এখনো তো ওরা ডিসপ্লেতে এরকমই দেখতেছে না। ওকে ওকে। ওকে আচ্ছা, একটু মাঝখানে একটু আমাদের টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে, এটার জন্য আসলে এক্সট্রিমলি সরি। আমরা আবারও আসলে ক্লাসে এখন ব্যাক করব। আচ্ছা দেখো, আর একটু কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি, যেহেতু মাঝখানে একটু টেকনিক্যাল ইস্যু আমাদের ছিল, বাট আমরা আবার ফুল মানে স্টামিনা নিয়ে ফুল এনার্জেটিক হয়ে আমরা আবারও ক্লাসটা ইনশাআল্লাহ স্টার্ট করব। দেখো তাহলে যে জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম, এখানে মনে হয় খুব বেশি কিছু তোমরা মিস করো নাই, তো এখন মনে হয় আমাদের সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমাদের একটু ভাইয়া একটু ক্যামেরা একটু মনে হয় কোনোভাবে পোর্ট হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে, যার জন্য একটু ব্লার আসছিল আর কি, বা ক্যামেরাটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। ওকে আচ্ছা, এখন মনে হয় ঠিকঠাক থাকার কথা। ওকে আচ্ছা দেখো, তাহলে যে জিনিসটা আমি বলছিলাম তোমাদেরকে এখানে, হ্যাঁ, যে এই যে অধিচাপ ঢেকে রাখছে, এই অন্তর্নিহিত মানে হচ্ছে যেহেতু ঢেকে রাখা, তাহলে এই অধিচাপ ঢেকে যখন রাখছে তখন কি এই কোণটা হয়েছে আমাদের কি সূক্ষ্ম কোণ, তাই না? আর যখন উপচাপটা অর্থাৎ ছোট চাপটা, হ্যাঁ, এই ছোট চাপটা যখন ঢেকে রাখছে তখন কোনটা হয়েছে কি আমাদের স্থূল কোণ, তাই না? বাট এটা একটা ট্রিক আছে, কেমনে মনে রাখবা সেই জিনিসটা তোমাদেরকে আমি বলি। কেমনে মনে রাখবা দেখো, এই যে দেখো এইখানে কি সূক্ষ্ম কোণ অধিচাপ, কানেকশনটা খেয়াল করো, উপচাপ স্থূল কোণ, ব্যাপারটা কি বুঝছো? কিছু বুঝতেছো? ধরো ব্যাপারটা কিভাবে দেখো, এই যে সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের মধ্যে একটু পার্থক্য করো তো। এই যে সূক্ষ্ম কোণের সাথে তোমাকে আমি যদি স্থূল কোণকে একটু কানেক্ট করতে বলি, তাহলে তুমি কি বলবা? সূক্ষ্ম কোণ মানে ছোট কোণ, স্থূল কোণ মানে বড় কোণ, তাই না? আচ্ছা, এবার ধরো তোমাকে আমি যদি চাপের মধ্যে এবার কম্পারিজনটা করতে বললাম, ধরো তুমি অধিচাপের সাথে উপচাপকে একটু কানেক্ট করো তো। এবার তুমি আমাকে বলবা যে এই অধিচাপটা হচ্ছে বড় চাপ এবং উপচাপটা হচ্ছে ছোট চাপ। তার মানে এই যে মেকানিজম গুলো ছোট বড় দিয়ে একটু খেয়াল করো। এইখানে দেখো সূক্ষ্ম কোণ মানে ধরো এখানে ছোট, ওকে ছোট। এবার দেখো এই অধিচাপ, অধিচাপ মানে কি বড়, ব্যাপারটা বুঝছো? তাহলে একজন ছোটর সাথে একজন বড় থাকতেছে, ব্যাপারটা বুঝছো? মানে একজন ছোটর সাথে কি একজন বড় থাকতেছে। আবার খেয়াল করো এইখানে উপচাপ, উপচাপ, তাহলে খেয়াল করো অধিচাপ তো ওইদিকে চলে গেছে, অধিচাপ মানে বড়, উপচাপ মানে তো ছোট, তাহলে এইখানে তোমার হচ্ছে ছোট। এবার খেয়াল করো এখানে আছে স্থূল কোণ, তাহলে কোণের সাথে যখন আমি তুলনা করছি, সূক্ষ্ম কোণ মানে তো ছোট জিনিসকে বোঝাচ্ছে, তাই না? ছোট কোণ, হ্যাঁ। আবার দেখো স্থূল কোণ মানে কি বড় কোণকে বোঝাচ্ছে। খেয়াল করছো এই ছোট আর বড়ের কম্বিনেশন নিয়েই কিন্তু এখানকার কোণ। এটা আর ভুলবা? আমার মনে হয় যে জীবন এটা আর ভুলার কথা না, হ্যাঁ, এটা জীবনে ভুলার কথা না। আচ্ছা দেখো, তোমরা এইভাবে জেনে রাখবা, এই যে ছোটর সাথে বড় সবসময় এই কম্বিনেশনটা মাথায় রাখবা। ছোটর সাথে বড় কেমনে? ধরো তোমার বলছে সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণ কোন চাপে? সূক্ষ্ম কোণ মানে কি ছোট কোণ, তাহলে ছোট কোণ মানে বড় চাপের মধ্যে থাকবে, অর্থাৎ কি অধিচাপ। ওকে, আবার দেখো তোমারে বলছে এবার স্থূল কোণ, স্থূল কোণ মানে কি বড় কোণ, কারণ সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের মধ্যে কম্পারিজন করো না, স্থূল কোণ মানে কি বড় কোণ না, তাহলে বড় কোণ মানে কি চাপটা ছোট হয়ে যাবে, তাহলে অবশ্যই উপচাপ। আমার বিশ্বাস যে এইখান থেকে ভাই তোমার আর জীবন ওইটা ভুলার কথা না। এবার তোমরা একটু অ্যান্সার দাও, দেখি অ্যান্সার করতে পারো কিনা। দেখো এই 6 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করো তো দেখি, পারো কিনা। যারা ক্লাস করতেছো পোলাপান, এটা একটু অ্যান্সার করো। দেখো এই যে এখানে বলছি আমি অধিচাপে অন্তর্নিহিত, আচ্ছা অধিচাপ না, ধরো আগেরটাও তো অধিচাপ ছিল, তাই না? তাহলে এটা আমি ধরো কেটে এইখানে আমি অধিচাপ না, এটার আমি উপচাপ বানাই দিলাম, এটা কি উপচাপ। ওকে, এটা উপচাপ। এবার বলো অ্যান্সার কি হবে এটার? এটার অ্যান্সার বলো দেখি, 6 নাম্বার, 6 এর অ্যান্সার বলো। এবং অবশ্যই যারা তোমরা ক্লাস করতেছো ভাই, তোমাদের ফ্রেন্ডদের সাথে ইনজাস্টিস কইরো না, ঠিক আছে? এটাতে আল্লাহ তাআলাও কিন্তু বেজার হয়ে যাবে। হ্যাঁ, তুমি ধরো ভালো কিছু করতেছো, ক্লাস করতেছো, সবকিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি একাই নিয়ে যাচ্ছ, তোমার ফ্রেন্ডদেরকে তুমি দিবা না, এই জিনিসটা কোনোভাবে হইতে পারে না, ঠিক আছে? তোমরা কাউকে যদি সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করবে, কথা বুঝছো কিনা? সো সহযোগিতার মানসিকতা সবসময় রাখতে হবে। ওকে, সো অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন দাও, কারণ এখন আমরা মাত্র 6 নাম্বার এমসিকিউতে আসছি, বুঝছো? এখনো পর্যন্ত আমাদের প্রায় 14টা 15টা এমসিকিউ কোশ্চেন বা 16টা এমসিকিউ কোশ্চেন এখন আমাদের আছে। হ্যাঁ, আমার স্লাইডে এখনো পড়ানো বাকি, এবং প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, যদি আমরা অলরেডি 6টা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে ফেলছি। ওকে, এবার বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কুইক কুইক, এই 6 এর অ্যান্সার কি হবে দেখি, তোমরা পারো কিনা দেখি, কে কেমন পড়ালেখা করছো একটু দেখতে চাই, তোমাদের পড়ালেখা কোন লেভেলে আছে। আচ্ছা, একজন অলরেডি বলছো 6 এর 3। ওকে, দেখি বাকিদের আসলে রেসপন্স কেমন। হ্যাঁ, হিয়া মেহরিন, হ্যাঁ বেশ ভালো তুমি রেসপন্স করতেছো ক্লাসে। ওকে, বোঝা যাচ্ছে যে তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো, এভাবেই এগিয়ে যাও সামনে। ওকে, হ্যাঁ হিয়া মেহরিন, হ্যাঁ তোমার অ্যান্সারটা কারেক্ট। এটা কি, এটা অবশ্যই কি হবে বলো তো, উপচাপ বলছি মানে স্থূল কোণ, যে বলছিলাম না
যে ছোটর সাথে বড়, এই কথাটা মাথায় রাখবা, ছোটর সাথে বড় এইটুকু মাথায় রাখলেই ভাইয়া তোমার আর এই জিনিসটা জীবনে উল্টাপাল্টা হবে না, বুঝছো কিনা? মানে অনেক সময় দেখবা পরীক্ষার হলে তোমার কিছু ফ্রেন্ড সার্কেল কি করবে জানো, ধরো এই কোশ্চেন দুইটাই দিছে, বুঝছো কি, এটা হচ্ছে অধিচাপে অন্তর্নিহিত কোণ আর এখানে বলছে উপচাপে অন্তর্নিহিত কোণ, বুঝছো? এন্ড সে তো কনফিউজড, কিন্তু সে জানে যে অ্যান্সার একটার হয় স্থূল কোণ আর আরেকটার কি হয় বলতো, আরেকটার হয় ধরো সূক্ষ্ম কোণ, তাই না? এবং দেখো সে কতটা স্মার্ট, সে করবে কি, হয় দুটার অ্যান্সারেই সেই স্থূল কোণ দাগাই দিয়ে আসবে, অথবা সে দুটার অপশনে কি করবে, সূক্ষ্ম কোণ দাগাই দিয়ে আসবে। মানে দেখো সে কি স্মার্টার ওয়েতে কাজ করছে, মানে সে কতটা স্মার্টলি কাজ করছে, সে জানে যে আমার এই জায়গাটাতে খুব বেশি কনফিউশন আছে, মানে আমি জানি না যে এই অধিচাপে অন্তর্নিহিত কোণটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, আবার ধরো এই উপচাপের মধ্যে অন্তর্নিহিত কোণটা আমার সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, তার মধ্যে খুব কনফিউশন আছে, কিন্তু সে জানে যে এই স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ এই দুটার মধ্যেই কি হবে, একটা অ্যান্সার, মানে কারেক্ট তো এই দুটো অ্যান্সারই, তাই না? কারণ দুইটা কোশ্চেনের জন্য খেয়াল করো, উপচাপের জন্য আমরা জানি যে স্থূলকোণ, আবার কি এই অধিচাপের জন্য আমরা জানি কি সূক্ষ্মকোণ, তাই না? সো এই দুটো অ্যান্সারই তো এখানে আছে, এই জন্য সে কি করবে, সে দুইটা অপশনের মধ্যেই এই অপশনগুলা, মানে একই অপশন, হয় সেই স্থূলকোণ দুই কোশ্চেনে দাগাই দিয়ে আসবে অথবা সূক্ষ্মকোণ দাগাই দিয়ে আসবে, বুঝছো? সো এরকম পাবলিকও আছে যারা কি অনেক বেশি স্মার্টলি কাজ করে, বুঝছো? এবং এদের সফলতার হারটা অনেক বেশি, কথা বুঝছো? তো এই স্মার্টনেস সবসময় আসলে অ্যাপ্লাই করা যায় না। ধরো এবার একটা কোশ্চেন তোমার আসছে, শুধু এই কোশ্চেনটা আসছে, ওকে, যে কোন বৃত্তের উপচাপে অন্তর্নিহিত কোণ কোনটি, তাহলে এই কোশ্চেন যদি এবার তুমি আসলে এইভাবে সবকিছু মিলিয়ে এবার দাগাইতে যাও তাহলে তো আসলে পারবা না এবার, তাহলে তোমার কনসেপ্ট ঠিকঠাক রাখতে হবে। খেয়াল করো, এই ছোটর সাথে বড় এই কনসেপ্ট যদি তুমি রাখো ভাই, তুমি জীবনেও ভুলবা না, তোমার পড়তেই হবে না কখনো, শুধু এইটুকু মাথায় রাখবা যে ছোটর সাথে বড় থাকবে, অর্থাৎ তোমার এখানে কি বলছি আমি, উপচাপ, তাহলে উপচাপ মানে কি ছোট চাপ, তাহলে খেয়াল করো উপচাপ তো হচ্ছে ছোট জিনিসটা বুঝাইছে, তাহলে বড় জিনিস হিসেবে কে আসবে, সূক্ষ্মকোণ স্থূলকোণের মধ্যে অবশ্যই তোমার স্থূলকোণটা আসবে, ওকে। আর যদি তোমারে বলতাম, কি বলতাম বলো তো, এই যে উপচাপের জায়গায় যদি তোমার আমি অধিচাপ বলে দেই, কি বলে দেই, এই অধিচাপ, তাহলে অধিচাপের মধ্যে কি, এই অধিচাপ মানে কি বড় জিনিসকে বোঝাচ্ছে, বড় চাপ, তাহলে বড় চাপের সাথে কোণ আসবে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। এই জিনিসটা ভাই তুমি যদি মনে রাখতে পারো, তোমার জীবনেও এই কোশ্চেন তোমার উল্টাপাল্টা কোনোদিনও হবে না, ওকে। হ্যাঁ, ছয়ের অলরেডি অনেকেই বলছো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা এটার কারেক্ট অ্যান্সার দিছো, তোমাদের প্রিপারেশন মোটামুটি খুব ভালো। এবার আসো এই কোশ্চেনটা দেখো, এটা একটা খুব ভালো একটা কোশ্চেন, বুঝছো? কেন ভালো কোশ্চেন বললাম, তার পিছনে কারণ আছে, এই কারণটা আমি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেইন করব, তার আগে দেখো এই কোশ্চেনটা, ওকে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু আমি দেখতে চাই তার আগে যে তোমরা কারা কারা আসলে শেয়ার করছো, কারা কারা শেয়ার দিছো তোমাদের ফ্রেন্ড সার্কেলে, এটা একটু তোমরা একটু বলো তো দেখি। তোমরা তো অনেকেই ক্লাস করতেছো, হ্যাঁ, তোমরা আসলে শেয়ার করছো কয়জন একটু বলো, যে শেয়ার ডান, কে কে শেয়ার করছো। আর যারা ক্লাস করতেছো তারা একটা করে শেয়ার অবশ্যই দিবা, যদি শেয়ার দিয়ে না থাকো, ঠিক আছে? কারণ আমরা চাই সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টকে নিয়ে এই ক্লাসটা করতে, ঠিক আছে? কারণ যত বেশি স্টুডেন্ট থাকবে তাদের সাথে তুমি এখানে আনসার করার যে একটা তোমার কম্পিটিশন থাকবে সেটা অনেক বেশি, ওকে। হিয়া, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ হিয়া, তুমি, হ্যাঁ তুমি যেহেতু শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা দেখো এবার এই জিনিসটা একটু খেয়াল করো, এটা বলার আগে তোমার আমি একটু মনে করাই দিতে চাই, উপপাদ্য 20, খেয়াল করো একটু, উপপাদ্য মানে উপ বলতে উপপাদ্যরে বুঝাচ্ছি, উপপাদ্য 20, এবং আমি যদি তোমারে বলি উপপাদ্য হচ্ছে 21, এই দুটা কনসেপ্টের একটা কম্বিনেশন এখানে আছে, একটু জাস্ট খেয়াল করো। উপপাদ্য 20, উপপাদ্য 20-এ কি ছিল একটু জাস্ট খেয়াল করো। উপপাদ্য 20-এর মধ্যে ছিল যে বৃত্তের একটা চাপের উপর, অর্থাৎ একই চাপে, খেয়াল করো একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একটা সম্পর্কের কথা বলা আছে, তাই না? ধরো এটা যদি হয় এ বি সি, এটা যদি তুমি ও বলো, ওকে। দেখো তাহলে এই যে এখানে যে তোমার বৃত্তস্থ কোণ আর এইখানে এই যে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, এবং এইখানেও কাহিনী আছে, আমি সেই কাহিনীও তোমারে ধরাই দিব, টেনশনে কিছু নাই, ওকে। দেখো তো এই কোণটার আমি বলতেছি কেন্দ্রস্থ কোণ, ওকে, আর এইটার আমি বলতেছি কি বৃত্তস্থ কোণ, ওকে। উপপাদ্য 20-এর কনসেপ্ট আমি বলতেছি যে কেন্দ্রস্থ কোণটা অর্থাৎ এওসি কার দ্বিগুণ হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ এ বি সি এর ডাবল হবে, এটা আমাকে উপপাদ্য 20 বলতেছে, ওকে। আচ্ছা এবার কথা হলো উপপাদ্য 21 তাহলে কি বলতেছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্নেহা, হ্যাঁ স্নেহা থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে কি সৈকত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখো তাহলে এই যে এওসি ইকুয়াল কি টু কোণ এবিসি, হ্যাঁ। আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে এটা উপপাদ্য 20 বলছে না, উপপাদ্য 21-এর লাইনে কি বলছে খেয়াল করো, এটা কিন্তু উপপাদ্য তোমার 20 বলছে, এটা কত, উপপাদ্য 20 এটা বলছে। আচ্ছা উপপাদ্য 21-এর মধ্যে কি বলছে, তোমারে বলছে যে একই চাপে দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে, জাস্ট খেয়াল করো একটা চাপের মধ্যেই, ধরো এটা একটা চাপ আমি তোমারে বললাম, এটা এ বি চাপ, ওকে। এই এ বি চাপের মধ্যে ধরো এখানে তুমি 100টা যদি বৃত্তস্থ কোণ আঁকো, ধরো 1000 বৃত্তস্থ কোণ তুমি আঁকছো, এই সবগুলো কোণের পরিমাণ সমান, এটা কি
তোমার উপপাদ্য 21 লাইনে বলতেছে, হ্যাঁ এই যে খেয়াল করো, ধরো এটা সি, এটা ডি, এটা ই, এই খেয়াল করো এখানে তিনটা কোণ আমাদের বৃত্তস্থ কোণ, একটু জাস্ট খেয়াল করো, এই যে একটা সি বিন্দুতে, একটা ডি বিন্দুতে, একটা ই বিন্দুতে, তিনটা কোণ আমাদের বৃত্তস্থ কোণ না? এই যে তিনটা বৃত্তস্থ কোণ তোমারে উপপাদ্য 21 যে কনসেপ্ট, সেই কনসেপ্ট তোমারে বলতেছে এই তিনটা কোণের পরিমাণ হবে সমান। কি হবে? তিনটা কোণের পরিমাণ হবে সমান। বুঝছো কিনা? যদি বুঝে থাকো এই কোশ্চেনটা তোমার জন্য ভাই কোনো ব্যাপার না। দেখি এটা তোমরা অ্যান্সার করতে পারো কিনা, দেখি এটা একটু অ্যান্সার করো। এই দেখো 7 নাম্বার কোশ্চেন, দেখি কয়জন অ্যান্সার করতে পারো। বিওসি তোমারে বলছে বিওসি সমান, বিওসি বলতে কোনটারে বোঝাচ্ছে? এই জিনিসটারে বোঝাচ্ছে, এই কোনটা, হ্যাঁ এই যে এইটা। অর্থাৎ দেখো তো খেয়াল করো তো, এই বিওসি কে একটা কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ দেখি 7 আসলে কয়জন অ্যান্সার করতে পারো একটু বলো। এই যে বিওসি হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ, কোন চাপে দণ্ডায়মান যদি তোমারে বলি, তুমি বলবা এই চাপটা, অর্থাৎ বিসি চাপের মধ্যে। ওকে আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তোমার এইখানে দেখো কি বলছে, টু কোণ। আচ্ছা এটা কোন চিহ্ন? হ্যাঁ এটা হচ্ছে কোন চিহ্ন, একটু ছোট হয়ে গেছে। ধরো টু কোণ বিএসসি এর কথা বলছে, তাহলে খেয়াল করো তো বিএসসি, একটু জাস্ট খেয়াল করো, বিএসসি মানে এই কোণটারে বোঝাচ্ছে। এটা অবশ্যই কি এই একই চাপে দণ্ডায়মান কি বৃত্তস্থ কোণ না এটা? তাহলে 1 নাম্বার অপশনটা আমি নিঃসন্দেহে বলতে পারি কারেক্ট। ওকে আচ্ছা 1 নাম্বার অপশন আমি নিঃসন্দেহে বলতে পারি কারেক্ট। ওকে দেখো এই যে বিওসি অর্থাৎ এই কোণটা, এই কোণের কি দ্বিগুণ, কারণ এই জিনিসটাই তো আমাদের উপপাদ্য কি 20 এর কনসেপ্টে বলছে, তাই না? কারণ উপপাদ্য 20 যদি না বুঝো ভাই, এটা তাহলে মাথায় আসবে না। তো উপপাদ্য 20 এর লাইনে এটা বলতেছে যে এই কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এই বিওসি বৃত্তস্থ কোণের, অর্থাৎ এখানে যদি আমার কম্পারিজনটা করছে কি বিএসসি এর সাথে, এই জন্য আমি বিএসসি এর মধ্যে তুলনা করতেছি এইটা, অর্থাৎ এটা আমার বৃত্তস্থ কোণ এবং এটা কেন্দ্রস্থ কোণ, অবশ্যই বিওসিটা বিএসসি এর দ্বিগুণ হবে। তার মানে 1 নাম্বার অপশন কারেক্ট। এই যে খেয়াল করো কেন আসলে এই কোশ্চেন আমি তোমাকে বললাম ভালো কোশ্চেন, কারণ এই উপপাদ্য 20 দিয়ে তোমরা আসলে আগে পড়ে আসছো। ওকে এবার একটু খেয়াল করো তো, আমারে বলো এই কোণটার পরিমাণ যা, একটু জাস্ট খেয়াল করো। ধরো আমি কথার কথা বলছি তোমার, এই কোণটা ধরো x ডিগ্রি, তাহলে কথা হচ্ছে যে এই কোণটার পরিমাণও কি x ডিগ্রি হবে না? অবশ্যই x ডিগ্রি। আচ্ছা তাহলে এই x ডিগ্রি যোগ যদি করো তাহলে 2x ডিগ্রি হবে কি না? আচ্ছা হবে। এবার আসো তাহলে এই পরের অপশনে তোমার যেটা বলছে কি দেখো তো, এই যে বিওসি, খেয়াল করো তোমার কিন্তু কোশ্চেনে বলেই দিছে যে বিওসিটা কার সমান, অর্থাৎ আমি কোন কোন অপশনটা বলবো কারেক্ট। অনেকে অবশ্যই অ্যান্সার করছো, ওকে থ্যাংক ইউ। দেখি আসো তোমাদের অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। এই দেখো বিওসি, তাহলে আমি প্রথম অপশনটা আমি কারেক্ট পেয়ে গেছি। এবার তোমার 2 নম্বর অপশনে বলছে বিএসসি প্লাস বিডিসি, একটু খেয়াল করো এই বিওসি মানে আমরা কি জানি, টু কোণ কি বৃত্তস্থ কোণ না? আচ্ছা টু কোণ যে বৃত্তস্থ কোণ, এই বিএসসি এটা তো আমি 1 নাম্বার অপশনে বলে ফেললাম। ওকে এটা 1 নাম্বার। 2 নাম্বার অপশনে খেয়াল করো তো, এই যে বিওসি ইকুয়াল, একটু জাস্ট নরমালি ভেবে দেখো তো, এই যে টু কোণ বিএসসি আছে, এটা রিপ্লেসমেন্টে আমি আসলে কি কি ব্যবহার করতে পারি। দেখো এই কোণটার এই কোণটাও তো আমি নিয়ে আসতে পারি, কেন? কারণ এটা যা এটার পরিমাণও তো তা, তাই না? সো সেই জায়গা থেকে আমাকে বলো এখানে আমি কোণ এই টু কোণ বিএসসি না বলে আমি এখানে বিএসসি এর সাথে দেখো এই বিডিসি কেও নিয়ে আসতে পারি, কোণ বিডিসি এটাও নিয়ে আসতে পারি। কথা বুঝছো কিনা? কেন? কারণ এই কোণের পরিমাণ যা এটারও পরিমাণ তা। তাহলে এই যে টু কোণ বিএসসি, দেখো এই টু কোণ বিএসসি বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটারে বুঝাচ্ছে, ব্যাপারটা বুঝছো, এই টু কোণ বিএসসি বলতে যত ডিগ্রিরে বুঝাবে, দেখো এটা এক্স ডিগ্রি বলছিলাম, তুমি একটু নরমালি ভেবে দেখো, এটা যদি এক্স হয় তাহলে আমার এই অপশন অনুযায়ী একটু খেয়াল করো, এই বিএসসি এর পরিমাণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 2x ডিগ্রি। আবার এখানে একটু খেয়াল করো, বিএসসি আর বিডিসি দুইজনই সমান, তাহলে সমান মানে কি এর পরিমাণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটাও এক্স ডিগ্রি, অর্থাৎ দেখো তো 2x ডিগ্রি কিনা। বুঝছো কিনা? বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসো 3rd নাম্বার। তো আমরা বুঝলাম যে 2 নাম্বার অপশনটাও এখানকার কারেক্ট। কত? এই 2 নাম্বার অপশনও এখানকার আমাদের কারেক্ট আনসার। এবার আসো 3rd নাম্বারটা একটু দেখো, হাফ কোণ বলছে বিএসসি প্লাস বিডিসি। এখন প্রশ্নটা হচ্ছে যদি এই অপশনটা কারেক্ট হয় এটা, তাহলে এই অপশনটা কি কারেক্ট হওয়ার কোনো চান্স আছে? একটু নরমালি ভেবে দেখো, আমাকে নরমালি একটু বলো। ধরো এই 2 নাম্বার অপশনটা যদি কারেক্ট হয়, এটা যদি কারেক্ট হয়, তাহলে এই 3rd অপশনটা কি কারেক্ট হওয়ার কোনো চান্স আছে? কেন কেন বললাম এটা? কারণ দেখো এইখানে বিএসসি প্লাস বিডিসি বলছে, ভাইয়া এখানে তোমার বিএসসি প্লাস বিডিসি, বাট ঝামেলা করছে অন্য জায়গায়, এই যে সামনে একটা হাফ লাগাই দিছে। তাহলে এটা কি কোনোদিনও পসিবল না তো, কারণ এই কোনটা অর্থাৎ এই হাফ যদি না থাকতো তাহলে তো এটার 2 নাম্বার অপশন তো একই হয়ে যেত, তাই না? সো 2 নাম্বার অপশন কারেক্ট হলে 3rd নাম্বার অপশন কোনোদিনও কারেক্ট হইতে পারে না। তার মানে 1 আর 2 নাম্বার কারেক্ট। হ্যাঁ অনেকেই দেখলাম যে অলরেডি আনসার তোমরা করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ঠিক আছে, তোমার আনসার একদম কারেক্ট। ওকে আচ্ছা এরপরটাতে যাই, দেখো 8 নাম্বার কোশ্চেন। আরে 8 নাম্বারেও কি হয়েছে, একটু এই ফ্রন্টগুলো একটু ভেঙে গেছে, তাই না? আচ্ছা টেনশন নেওয়ার কিছু নাই, আমি এগুলো তোমাদেরকে বলে দিব। হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নাই। দেখো আচ্ছা এখানে তার আগে আমি তোমার কিছু কথা বলি। তোমার বললাম না যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ নিয়ে বেশ কিছু ঝামেলা আছে, সেই জিনিসগুলো তোমার আমি বলি। এই ঝামেলাগুলো অনেক স্টুডেন্টের মধ্যে হয়, অনেক স্টুডেন্ট এখানে প্যারাও খায়, বাট আমি তোমারে ভাই সেই প্যারার মধ্যে ফেলবো না, বুঝছো? তোমারে খুব সহজ ওয়েতে সেই কনসেপ্টগুলো তোমার আমি ক্লিয়ার করে দিব। দেখো
এইখানে ধরো আমি একটা চাপ দিলাম এ বি চাপ, বুঝছো কিনা? ওকে, এখন ধরো এই চাপের মধ্যে আমি একটা এইভাবে কোণ আঁকলাম। ওকে, এই ধরো আমি একটা কোণ আঁকলাম এখানে, ধরো এটা এ ও বি। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে কোণ তো এখানেও একটা আছে, আবার এই যে খেয়াল করো তো উপরেও তো একটা কোণ আছে না? এই যে উপরেও একটা কোণ আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এই চাপের মধ্যে অর্থাৎ এই এ বি চাপটারে যদি আমি বুঝাই, তাহলে এই এ বি চাপের মধ্যে দণ্ডায়মান কোণ বলতে আমি কোনটারে বুঝবো? আমি কি নিচেরটারে বুঝবো নাকি উপরেরটারে বুঝবো? এই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্ট প্যারা খায়, বুঝছো? এটা উপপাদ্য বিশের কনসেপ্ট যদিও, বাট অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা এখানে প্যারা খাও। আসো, এই জিনিসটা তোমরা আজকের পর ইনশাআল্লাহ প্যারা খাবা না। কেমনে তুমি বুঝবা দেখো, তোমার বুঝার আমি টেকনিকটা শিখাই। দেখো, তাহলে এই যে চাপ এ বি, খেয়াল করো এ বি চাপ, এ বি চাপের মধ্যে দণ্ডায়মান কোণ আমি এটারে বলতেছি, কেন বলতেছি তার পেছনে কারণ, কেমনে বুঝবো এটা তোমার আমি বলবো। দাঁড়াও, এইখানে খেয়াল করো একটা কোণ আমি আঁকলাম। ওকে, আচ্ছা, এখন প্রশ্নটা তোমাদের যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে যে এই এ বি চাপের মধ্যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটা নাকি উপরেরটা, তাই না? একটা কনফিউশন কিন্তু তোমাদের কাজ করে। সো আমি তোমার একটা কথা শুধু বলবো, ধরো তুমি একটা জিনিস শুধু মাথায় রাখবা যে চাপের নিচে থাকবে কোণ, চাপের নিচে না উপরে, হ্যাঁ, চাপের উপরে কোণ, এই ইনফরমেশনটুকু শুধু মাথায় রাখো। চাপের উপরে থাকবে কোণ, বা উল্টা ভাবে যদি তুমি বলতে চাও তাহলে কোণের নিচে থাকবে চাপ, কোণের নিচে চাপ। এই চাপ বলতে কোন চাপ বলো তো? হ্যাঁ, এই চাপ বলতে কিন্তু ঊর্ধ্বচাপ, এই চাপ কিন্তু না, হ্যাঁ, এটা হচ্ছে উপচাপ, বুঝছো কিনা? আচ্ছা, নিম্নচাপ এই জিনিস কিন্তু, এই চাপ বলতে কিন্তু নিম্নচাপ উচ্চচাপ বলে কিছু না, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের বৃত্তচাপ। হ্যাঁ, আচ্ছা, এবার আসো দেখি, তাহলে এই যে যেটা বললাম তোমারে, এই যে চাপ, এই এত চাপ, তাই না? এত চাপ ভাই নিতে পারি না, এই চাপ আর তোমার নিতে হবে না। তাহলে এইভাবে জেনে রাখো যে এই চাপের উপর কোণ, এই জিনিসটা এইভাবে মনে রাখবা। এখন তোমার আমি কি বলছি যে এই এ বি চাপের মধ্যে দণ্ডায়মান কোণ কোনটা? বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ, তাই তো? আচ্ছা, তাহলে এই কোণের যেহেতু কেন্দ্রস্থ কোণ মানে তোমরা জানো কেন্দ্রের মধ্যে কোণ উৎপন্ন হবে, রাইট? আচ্ছা, তাহলে কেন্দ্রের মধ্যে খেয়াল করো, তাহলে এই চাপের ঠিক উপরে আমি তোমার কি বলছি, চাপের উপরে থাকবে কোণ, তাহলে চাপের ঠিক উপরে দেখবা কোন কোনটা আছে, তার মানে এই কোণটা আমার এ বি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। ওকে, আবার বৃত্তস্থ কোণ মানে কি পরিধিতে কোনো এক জায়গায় মিলবে, অর্থাৎ এই সি বিন্দুতে যেহেতু গিয়ে মিলছে, তাহলে এই চাপের ঠিক উপরে দেখো, এই যে বলছি না চাপের উপরে কোণ, তাহলে চাপের ঠিক উপরের দিকে তুমি চলে যাবা, গিয়ে দেখবা পরিধির কোন বিন্দুতে গিয়ে মিলতেছে, মানে ওখানে কি আছে? বৃত্তস্থ কোণ আছে, মানে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে তোমারে আমি যদি এখন বলি, ধরো তোমাকে আমি এখন বললাম যে তুমি আমাকে এবার বলো তো যে এই যে কোণটা, এই যে উপরে দেখো এই যে ইয়েলো কালার দিয়ে আমি মার্কিং করছি, এই কোণটা কোন চাপের মধ্যে দণ্ডায়মান যদি তোমার আমি বলি? এই কোণটা খেয়াল করো, এটাও তো কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপে দণ্ডায়মান? তাহলে তুমি আমাকে নিঃসন্দেহে বলবা যে এই চাপের, খেয়াল করো এই চাপের বা এই কোণের নিচের দিকে কোন চাপ? এই চাপটা, বুঝছো? তার মানে কি এই চাপের মধ্যে দণ্ডায়মান আছে এই কোণটা। ওকে, সো আশা করতেছি এই জিনিসগুলো নিয়ে কনফিউশন কোনোভাবেই হবে না। তাহলে কোন চাপে কে দণ্ডায়মান এই জিনিসগুলো ভাই ভালো করে ক্লিয়ার থাকতে হবে। ওকে, এবার আসো এখানে একটু কোশ্চেনটা যেহেতু একটু ফ্রন্টটা ভেঙে গেছে আমি তোমাকে বলি কি বলছে দেখো তো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রবৃদ্ধ, এই যে প্রবৃদ্ধ কোণ মানে কি ভাইয়া? যে কোণের পরিমাণ খেয়াল করো 360 ডিগ্রি অপেক্ষা ছোট, প্রবৃদ্ধ কোণ, এবং 180 ডিগ্রি অপেক্ষা বড়, সেই কোণটারে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। এটা তোমরা সবাই জানো। তাহলে প্রবৃদ্ধ কোণের রেঞ্জই হচ্ছে 180 থেকে তারে বড় হইতে হবে, আর 360 থেকে তারে কি হইতে হবে? ছোট হইতে হবে। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কে কে পারো। দেখো কি বলছে তোমার এখানে, বলছে যে এ ও বি ইকুয়াল, তোমার বলছে 6x। এখন প্রশ্ন হচ্ছে এ ও বি বলতে কোনটারে? এই যে মেনশন করে দিয়ে দিছে উপরে, খেয়াল করছো? এই যে উপরে মেনশন করে বলে দিছে এ ও বি, এই যে উপরেরটা, বুঝছো? এ ও বি কি উপরেরটারে বলছে, তাহলে এই উপরের কোনটাই তোমারে বলছে এটা 6x, তোমার কিন্তু নিচের কোন দেয়নি, বুঝছো ব্যাপারটা? এই দেখো ওই কনসেপ্ট যদি তোমার ঠিকঠাক না থাকে এখানে কিন্তু তুমি ভুলটা করবা, ধরাটা খাবা। ওকে, এবার আসো, তাহলে তোমার এরপরে বলছে এ সি বি, জাস্ট খেয়াল করো তোমার কি দিছে এ সি বি, এ সি বি কত বলছে? x। এ সি বি মানে অবশ্যই তুমি নিঃসন্দেহে বলবা এই কোনটা, কোনটা? এই যে এই কোণের কথা বলবা x। তাহলে এই কোণটা আমার কোন চাপে দণ্ডায়মান যদি তোমারে বলি, খেয়াল করো, তাহলে উল্টা ভাবে তুমি একটু খেয়াল করো, চাপের কথা যদি বলি তাহলে কোণের নিচে থাকবে চাপ, তাহলে এই কোণটার নিচের দিকে কোন চাপ আছে? তুমি বলবা এই যে এবি, তাহলে এই চাপে দণ্ডায়মান। এখন প্রশ্ন হচ্ছে এই একই চাপে আমার কেন্দ্রস্থ কোণ তাহলে কোনটা? কেন্দ্রস্থ কোণ কোনটা? তাহলে তুমি নিঃসন্দেহে আমারে বলবা যে এর ঠিক উপরের দিকে যে কোণ, অর্থাৎ এই কোণটা, বুঝছো? এই কোণের পরিমাণ কিন্তু ভাইয়া দেয়া নাই, বুঝছো বিষয়টা? এবার আমার তুমি একটু বলো, এই কোণের পরিমাণটা আমার দেয়া নাই কিন্তু উপরেরটা বলছে 6x, যতই বলুক না কেন আমার উপরের কোণ বলছে না 6x। এখন প্রশ্ন হচ্ছে কি, আমারে বলছে যে x এর মান কত? দেখি এটা কারা কারা অ্যান্সার করতে পারো। হ্যাঁ, অনেকে অলরেডি অ্যান্সার করছো 8 এর ক। আচ্ছা, অনেকেই দেখি অ্যান্সার, হ্যাঁ কারেক্ট অ্যান্সার দিছো। এবার আসো কেমনে এটা আসছে, এটা কিভাবে আসছে এটা একটু তোমাদেরকে বলি, খেয়াল করো। আচ্ছা আমারে বলো এই নিচের যে কেন্দ্রস্থ কোণটা, আমি যদি এই কোণটারে বুঝাইতে চাই, কোনটা? এই কোণটারে আমি যদি ভাইয়া বুঝাইতে চাই তাহলে কত? 360 ডিগ্রি থেকে, খেয়াল করো এই কোণটা আমার কি
মানে এই কোণটা আমি যদি বলতে চাই তাহলে 360 ডিগ্রি থেকে আমার উপরের কোণটা বাদ দিতে হবে কিনা, যেটা প্রবৃদ্ধ কোণ উপরেরটা। আচ্ছা এবার আসো তাহলে, হ্যাঁ তাহলে এখানে আমি যদি বলতে চাই যে কোণ AOB, AOB বলতে কোনটার বোঝাচ্ছে, যে নিচেরটা, উপরেরটা কিন্তু আমার প্রবৃদ্ধ কোণ কোশ্চেনে বলে দিছে, বুঝছো কিনা? তাহলে যেহেতু প্রবৃদ্ধ কোণ AOB, তাহলে কত 360 ডিগ্রি থেকে আমাকে মাইনাস করতে হবে কত, উপরের যে কোণটা আছে সেটা। তাহলে আমি এই নিচের যে এই কোণটা, আমি এই কোণটা পাবো। ওকে আচ্ছা ফাইন, তাহলে 6x হইলো। এন্ড এই কেন্দ্রস্থ কোণটা কার ডাবল বলো তো? বৃত্তস্থ কোণের দ্বিগুণ না বৃত্তস্থ কোণকে? ACB। তাহলে 2 ইন্টু বৃত্তস্থ কোণ কত, x। এই যে দেখো কোশ্চেনে তোমার বৃত্তস্থ কোণ x দেওয়া আছে না? আচ্ছা তাহলে এখান থেকে যদি তুমি দেখো তাহলে 360 ডিগ্রি ইকুয়াল তোমার কত হবে, এই 6x টার ওইদিকে পাঠালে 8x হবে না? তাহলে এই তো x ইকুয়াল কত, তাহলে অবশ্যই তোমার এখানে কত 30 ডিগ্রি আসতেছে। কত? 8x মানে 30 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা একটু ক্যালকুলেটরে অবশ্যই আমরা এটা কি করব, ক্যালকুলেট করে দেখবো। ওকে আচ্ছা এই 30 না তো 45 ডিগ্রি আসে। এটা কত আসে? 45 নট 30। এটা দেখো একটু ভালো করে চেক দাও, যারা অ্যান্সার করছো 30 ডিগ্রি একটু ভালো করে চেক দাও ভাইয়া, একটু ভালো করে চেক করো। হ্যাঁ ওকে দেখো তাহলে x এর মান কত, নট 30, 45 ডিগ্রি আসতেছে। একটু ভালো করে দেখো। হ্যাঁ কারণ এখানে দেখো 360 তো পুরো কোণটা, তাই না? বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। এই সবাই দেখি কেন জানি 30 ডিগ্রি বলছো ভাই, কেন বললা ভাই 30 ডিগ্রি? একটু ভালো করে চেক দাও। হ্যাঁ আচ্ছা তাহলে এই যে জিনিসটা একটু এইভাবে একটু জাস্ট খেয়াল করো, এই পুরো জিনিসটা আমার কত 360 ডিগ্রি 360। তাহলে 360 থেকে আমি যদি কেন্দ্রস্থ কোণ পেতে চাই তাহলে উপরের কোণটা আমার বাদ দিতে হবে না, -6x ইকুয়াল কত? দেখো কেন্দ্রস্থ কোণটা মানে AOB কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ ছিল x, তাহলে তার দ্বিগুণ হবে না? ওকে তাহলে এখানে 6x ওইদিকে গেলে হবে কত, প্লাস হয়ে যাবে, তাহলে 8x হয়। হ্যাঁ এই যে দেখো ক্যালকুলেটর, তাহলে 360 রে তুমি ভাগ করো কত দিয়ে? 360 রে তোমার ভাগ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। হ্যাঁ 45 ডিগ্রি। ওকে আচ্ছা এটা একটু ঠিক করে নাও ভাই। ওকে এবার আসো দেখো এই জায়গায়ও একই কোশ্চেন তোমার একটা দিয়ে রাখছে, উপপাদ্য 20 কনসেপ্ট, জাস্ট 20 কনসেপ্ট খেয়াল করো, অর নাথিং এলস। এখানে আচ্ছা তোমার বলছে চিত্রে x এর মান কত ধরো এখানে। হ্যাঁ এখানে একটু জাস্ট ফ্রন্টটা একটু ভেঙে গেছে, সো তুমি এখানে ধরে নাও যে এখানে তোমার বলছে চিত্রে x এর মান কত, এর মান কত। ওকে আচ্ছা ধরো এটা তোমার কোশ্চেনের মধ্যে বলছে। ওকে আচ্ছা 8 এর অ্যান্সার যারা তোমরা দিছো অনেকেই তোমরা ভুল অ্যান্সার দিছো। হ্যাঁ এটা একটু চেক করতে হবে, একটু চেক করে নাও ভাই। ওকে এবার দেখো তাহলে, হ্যাঁ এইখানে একটু খেয়াল করো, তাহলে এই কোণটা আর এই দুটা কোণই দেয়া আছে। এবার ধরো কেন্দ্রস্থ কোণ তোমার বলা আছে, এখানে বৃত্তস্থ কোণ বলা আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ কত, 8x + 80 ডিগ্রি ইকুয়াল তাহলে 2 ইনটু কত হবে, x + 10 ডিগ্রি। ওকে এইখান থেকে অ্যান্সার যা আসে দেখি একটু সবাই 9 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করো। কত 9 নাম্বারটা কি হবে দেখো একটু, তাহলে x প্লাস কত 80 ডিগ্রি, এটা ইকুয়াল কত 2x প্লাস কত হবে 20। ওকে আচ্ছা তাহলে x টারে আমি যদি ওইদিকে পাঠাই ভাইয়া কত থাকে, এখানে থাকবে একটা x তাই না, আর এখানে 80 আছে, 20 এর এদিকে আসলে -20 হবে। হ্যাঁ আর ইকুয়াল এদিকে কত থাকে x, তার মানে x এর মান আমাদের কত আসতেছে 60। কত x এর মান আমাদের আসতেছে 60। একবারে সহজ জিনিস, হ্যাঁ কঠিন কিছু নয়, একেবারেই ইজিয়ার। ওকে আচ্ছা ভাইয়া যারা এই যে 8 এর ক বলছো এটা অবশ্যই একটু চেক করবা, ঠিক আছে? ওকে দেখো 10 নাম্বার কোশ্চেন, দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ 10 নাম্বার খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা হচ্ছে উপপাদ্য 23 এর কনসেপ্ট। উপপাদ্য 23 কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি পরস্পর কি? আচ্ছা 9 এর বলছে 60, দেখি 9 এর কত আসছে, হ্যাঁ 60 ভাইয়া, ঠিক আছে 9 এর 60। ওকে 9 এর হবে 60। ওকে এবার দেখো 10 নাম্বারটা একটু দেখো 10। আচ্ছা এইখানেও ঝামেলা করছে না? আচ্ছা কি, আচ্ছা এখানে ধরো চিত্রে ABC ইকুয়াল কত। আচ্ছা এইভাবে এটা চিন্তা করো যে ABC ইকুয়াল কত ডিগ্রি। ওকে আচ্ছা মানে একটা ফ্রন্ট থেকে অন্য ফ্রন্টে যখন নেওয়া হয়েছে হয়তো বা এটা যখন PDF করা হয়েছে, এটা PDF ভার্সনে আছে, হ্যাঁ PDF ফাইলে আছে। সো এই PDF ফাইল যখন হয়েছে তখন আসলে অনেকগুলো ফ্রন্ট একটু ভেঙে গেছে। ওকে সো এগুলো তোমাদেরকে আমি ঠিক করে দিচ্ছি, প্যারা নেওয়ার কিছু নেই। হ্যাঁ তোমার বলছে যে চিত্রে ABC ইকুয়াল কত, একটু খেয়াল করো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা বলো। ABCD এটা একটা বৃত্তের ভিতরে, যদিও বৃত্তটারে দেখে একটু ডিমের মতো লাগতেছে তাই না, যে একটু ডিম শেপ। হ্যাঁ ধরে নাও যে এটা একটা বৃত্ত, বুঝছো? বাসায় তো সবাই ডিম খাই, সো এটার ডিম না ধরে আপাতত একটু বৃত্তই চিন্তা করো, কারণ ডিমের সাথে আমরা সব থেকে বেশি মানে ইউজ টু, তাই না? ওকে এই দেখো তোমার এখানে কি বলছে কোশ্চেনে, এই কোণটার পরিমাণ বলছে কত 110 ডিগ্রি। তাহলে এই যে বললাম একটু আগে বলতো 23 এর কথা, যে এটা যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 হয়। তাহলে তুমি আমাকে বলো এই কোণটা যদি হয় 180, তাহলে এর বিপরীত কোণ মানে কি, এই যে এটা, তাহলে এই দুই কোণের পরিমাণই তো তোমার বলছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে 110 চলে গেছে, তাহলে এখানে কত থাকে আর, তুমি বলবা নিঃসন্দেহে 70 ডিগ্রি। কত 70 ডিগ্রি। হ্যাঁ অনেকেই অ্যান্সার তোমরা কারেক্ট দিয়ে দিছো অলরেডি 70। থ্যাংক ইউ সো মাচ। এই তো যারা অ্যান্সার করতেছো ভাই তাদের প্রিপারেশন খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা এখন আসো এটা কত 70 ডিগ্রি। হ্যাঁ আমি আবার 90 দাগাই ফেলছি। ওকে 70 ডিগ্রি। এবার আসো
এখন দেখি, আচ্ছা হ্যাঁ অলরেডি, আচ্ছা সৈকত অলরেডি হ্যাঁ কারেক্ট অ্যান্সার দিছো। আচ্ছা হিয়া অলরেডি হ্যাঁ কারেক্ট অ্যান্সার তোমারটাও। আচ্ছা মিফতাহুল তুমি 60 ভাইয়া কোনটার অ্যান্সার বলছো? এটা এই 60 যে বললা, এটা 60 আসলে কোনটার অ্যান্সার তুমি বলছো একটু? আচ্ছা এটা যদি 9 নাম্বারে 60 হয় তাহলে ইউ আর কারেক্ট, বাট যদি 60 অন্য কোনো অ্যান্সার হয়, এখানে কি 60 আছে? এখানে তো 60 নাই। হ্যাঁ আচ্ছা একটু কোশ্চেন নাম্বারগুলো একটু লিখে দিও কেমন? ওকে এবার দেখো, একেবারে মনে করো যে আমরা কি জেনারেল ম্যাথ পুরো জয় করে ফেলবো, ঠিক আছে? এভারেস্ট জয় করতে না পারি, কিন্তু আমরা কি করবো জেনারেল ম্যাথের ভয় জয় করে ফেলবো, প্যারা খাওয়ার কিছু নাই। দেখো এবার আসো 10 নাম্বার কোশ্চেন হইছে, এবার আসো 11। খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার যত স্টুডেন্ট আছে তাদের সবসময় এই জিনিসটা বলি যে এই কোশ্চেন তুমি আর কিছু জেনে যাও কিংবা না, বাট এই জিনিসটার ভাই কনসেপ্ট তোমার খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে আমি তোমার আরো একটা কোশ্চেন বলবো, প্যারা খাওয়ার কিছু নেই। দেখো এটা তোমাদের একটা অনুসিদ্ধান্তে আছে, বুঝছো? তুমি যদি তোমার বই ঘাটাঘাটি করো, তুমি একটা অনুসিদ্ধান্তের মধ্যে এই জিনিসটা পাবা, বুঝছো? একটা অনুসিদ্ধান্তের মধ্যে এই জিনিসটা আছে। সেটা কি? তোমারে বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, একটু খেয়াল করো ভাইয়া, একটু জাস্ট খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে পি কিউ, এই যে এস, এরপরে হচ্ছে কি আর, হ্যাঁ এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দুকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা, সে যে চতুর্ভুজই হোক সে বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে একটা অনুসিদ্ধান্ত এরকম বলা আছে, তার যদি এক বাহুকে বর্ধিত করা হয়, কি করা হয়? তার এই যে দেখো তো এই বাহুটারে কি করছো তুমি, এই যে এই যে দেখো আর এস কে তুমি কি করছো, টি পর্যন্ত বর্ধিত করছো না? যখন তুমি বর্ধিত করবা তখন এর যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণকে, এই যে এর ঠিক বিপরীত দিকে আছে কে, এই কোণটা, এবং অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ এর সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এটা কত 85, তাহলে এ 85ই হবে, 86ও হবে না, 83ও হবে না। কথা বুঝতে পারছি? আচ্ছা 10-এর ক অলরেডি, আচ্ছা 10-এর ক না ভাই, 11তে আসছি, এবার 11তে আসো। ওকে দেখো তাহলে এই কোণটা যদি 85 হয় ভাই, এর বিপরীত যে কোণটা আছে ভাই সেটা 85 হইতে বাধ্য, হইতেই হবে, না হইলেও তারা জোর করে হইতে হবে। কথা বুঝছো? যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝবা যে তোমার কনসেপ্ট ভুল, বা তোমার কি ওই চিত্র আঁকতে তুমি ভুল করছো। কথা বুঝাইতে পারছি? ওকে যদি বুঝে থাকো এবার আসো, তাহলে এটা 85 মানে এটাও 85, আর কোনো প্রকার কোনো প্রকার কোনো প্রকার আলোচনা হবে না। কথা বুঝছো কিনা? এবং এখানে আর কোনো ধরনের ডিসপিউট করার কোনো সুযোগ নাই, অর্থাৎ এটা 85 মানে এটা 85। বুঝছো কিনা? তোমার বাড়ি ধরো, তোমার বাড়ি হচ্ছে কুমিল্লা বিভাগ, বুঝছো? তারপর আরেকজনের বাড়ি হচ্ছে বরিশাল বিভাগ, আরেকজনের বাড়ি হচ্ছে নোয়াখালী বিভাগ। আছে নোয়াখালী তো বিভাগ না, তাই না? আচ্ছা এখন নোয়াখালীর আবার বিভাগ বললে আবার নোয়াখালীর মানুষজন আবার পিরানো শুরু করবে আবার। আচ্ছা তো এই তো যে যে বিভাগের হও ভাই, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা তোমার কখনো চেঞ্জ হবে না, বুঝছো? এটা কখনোই চেঞ্জ হবে না, এটা ফিক্সড। ওকে এবার আসো, তাহলে বুঝলাম যে এটা 85 মানে এটা 85, তাহলে এটার অ্যান্সার কি বলছে তোমারে? দেখো তো তোমারে বলছে আর পি কিউ, খেয়াল করো আর পি কিউ মানে এই কোনটাই চাইছে 85, আমরা অলরেডি বের করে ফেলছি কত, এই ঘ নাম্বার অপশন 85। এখন প্রশ্নটা হচ্ছে এখানে অন্য জায়গায়, অন্য জায়গায় কি কাহিনী এটা খেয়াল করো। ধরো এটার আমি যোগ করে একটা ত্রিভুজ বানাই দিলাম তোমারে, হ্যাঁ ধরো একটা সুন্দর করে একটা কিউট একটা ত্রিভুজ বানাই দিলাম, বুঝছো? এই কিউটি রে দেখো একটা সুন্দর করে একটা কিউট একটা ত্রিভুজ বানাই দিলাম এখানে, সেই ত্রিভুজটার নাম কি? এই দেখো কিউএসটি, মানে একটু কিউটি নাম আসতেছে তাই না? কিউটি, এই যে কিউটি দেখছো, এই যে দেখো কিউটিএস, মানে এই ত্রিভুজটাই ধরো কিউটি, বুঝছো? তো এই ত্রিভুজের মধ্যে ধরো এই কোণের মান তুমি অলরেডি জানো কত, 85 না? এবার ধরো আমি করবো কি জানো, এই কোণটার পরিমাণ ধরো তোমার আমি বলে দিব, কত বললাম, ধরো এই কোণটার পরিমাণ বললাম 30। এই যে দেখো তোমার কিছু কিছু ফ্রেন্ড মাথা মোটাগিরি করবে এখানে, কি করবে তোমার আমি সেই জিনিসটা বলি। দেখো তোমার কাছে বলবে যে ভাইয়া তুমি এই কোণের পরিমাণটা কত হয় এবার বলো, এইটার পরিমাণ কত তুমি বলো। সে করবে কি জানো, এই কোণটার পরিমাণ যখন সে বের করবে, ধরো এই কোণটার মান তোমার কোশ্চেনে দেয়া, সে করবে কি এটা কি 85 না, সে এই 85টা এখানে মাইরে দিবে, বুঝছো কিনা? কিন্তু কথা হইলো সে কেন মারবে, তার পিছনে কারণ কি জানো? কারণ এই যে মিসকনসেপ্ট, সে পড়ে গেছে কি আফসা আফসা, এই জন্য দেখবা যে সেখানে ভুলভাল জায়গায় আসছে। তাহলে এই কোণটা খেয়াল করো, এই কোণটা সে মনে করবে কি যে এই কোণের সাথে মনে হয় এই কোণটা সমান, নো নেভার, এই কোণের সাথে ভাইয়া এই কোণ সমান। এই যে মিসকনসেপ্টটা হবে ওর তখন যখন এইরকম একটা চিত্র থাকবে, বুঝতে পারছি? এই তো সে মনে করবে যে এই কোণ আর এই কোণ মানে সমান, নেভার, এই কোণ এবং এই কোণটা ভাইয়া সমান, এই কোণ এবং তার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা, এরা দুজন সমান হয়, এইটা অনুসিদ্ধান্তের মধ্যে বলা আছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমার বলা এটা যদি 85 হয়, এটা যদি হয় 30, তাহলে এটা কত হয় একটু হিসাব করি আমরা। দেখো একটু ক্যালকুলেটর ওপেন করি, ধরো 85 গেল, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি জানি, জানি না? আচ্ছা যদি হয় তাহলে এই যে টি কোণটা, এই কোণটা কত? দেখো 180 থেকে আমার বাদ দিতে হবে কত, 30 ডিগ্রি বাদ দিতে হবে, আবার বাদ দিতে হবে কত এখানকার 85। আমি এই দুটা কোণটা যদি বাদ দিই তাহলে আমি কি পাবো বলো তো? কিউটিএস। এটা কোশ্চেন তোমার এখানে বলি নাই, বাট আমি এক্সট্রা ভাবে এটা তোমার দিচ্ছি। ওকে তাহলে 85, দেখো তোমার 180 থেকে বাদ দিতে হবে কত, তোমার 180 থেকে বাদ দিতে হবে 85, আবার বাদ দিতে হবে কত 30, তাহলে তুমি পাবা ভাইয়া 65 ডিগ্রি। এই 65 ডিগ্রি হচ্ছে এটার মান, বুঝছো? ওই 65 ডিগ্রিও দেখবে অপশনে থাকবে, আবার 85ও অপশনে থাকবে।
কথা বুঝছো? সো কনসেপ্ট যদি ক্লিয়ার না রাখো, হ্যাঁ 65 হবে এটা স্যার, থ্যাংক ইউ। এই তো যাদের কনসেপ্ট ক্লিয়ার ভাই তারা তো ওকে। আরেকটু ইন্টারাপশন, আমাদের আরেকটু মনে হয় কেবলটা একটু আসলে নড়ে যাচ্ছিল, এই জন্য একটু ডিসপ্লেটা একটু মনে হয় ব্লার হয়ে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে, অলরাইট। ওকে দেখো, তাহলে এই যে এখানে এবার খেয়াল করো, এখানে এবার কি হয়েছে, এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেয়া, বুঝছো কিনা? এই যে বৃত্তস্থ চতুর্ভুজ তুমি দেখতেছো এ বি সি ডি, আবার কি ঘাইনি ঘটাইছে দেখো তো, এই এ ডি এখানে দেখো দুইটা ইকুয়াল সাইন দিছে, কেন জানি কেন যে দিছে দেখি। আবার এইখানে আবার দিছে ডিসি তে দুটো ইকুয়াল, কেন দিছে ভাইয়া? কারণ তোমার এটাই বুঝাইছে, হ্যাঁ এইখানে বুঝাইছে এইটাই, এই এই বাহুর সাথে এই বাহুটা হবে ইকুয়াল। হ্যাঁ তোমার দেখবা যখন তুমি পরীক্ষার হলে যাবা না, তোমার কিছু এখন ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে, ওই যে একটু কেবলটা হয়তো একটু নড়ে গেছে ওখান থেকে, আজকে আমার ক্লাসেই কেন জানি এরকম হচ্ছে, আসলে লাখ খারাপ। হ্যাঁ আচ্ছা এবার ঠিক আছে। দেখো তাহলে এই যে দেখো যে কথাটা বলছিলাম আর কি, হ্যাঁ যে আমি যেমন বললাম না যে এই আবার ইকুয়াল চিহ্ন, এখানে আবার দুইটা দুইটা করে ইকুয়াল কেন দিছে, কাহিনী কি? তো দেখবা তোমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবে, বুঝছো? তারা যখন তুমি জিজ্ঞেস করবা এই দোস্ত তুই হচ্ছে 12 নাম্বারটার কি দিছিস, 12-র উত্তর কি হবে, তুমি তারে বলবা যে বলতো যে 20 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে, তখন তুমি দেখবা সে তোমারে বলবে কি জানো, দোস্ত আমি তো এটা আসলে পারি নাই, এখন এটা বাকি আছে, এটা যে কি হবে আমি পারতেছি না, অথচ সে 29টা দেখায় ফেলছে, বুঝছো? কিন্তু তোমার এসে বলবে না। তো এরকম আসলে ফ্রেন্ড সার্কেলকে অ্যাভয়েড করতে হবে, বুঝছো? সো তাদের সাথে ফ্রেন্ডশিপ করবা যে তোমারে কি জীবন দিয়ে দিবে তোমার দেখাইতে, বুঝছো? তোমারে হেল্প করতে জীবন দিয়ে দিবে, কথা বুঝছো কিনা? সো তার সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখবা। ওকে দেখো, আচ্ছা কিছু কিছু সিক্রেট জিনিস আমি তোমারে বলে দিব, টেনশন নেওয়ার কিছু নেই, কেমনে পরীক্ষার হলে অন্য জনের দেখে দেখে লিখবা সবকিছু বলে দিব, ঠিক আছে? অনেক ট্রিক আছে, ঠিক আছে? ওকে দেখো তাহলে এই যে এখানে খেয়াল করো এডি এর সাথে ডিসি ইকুয়াল, ওকে আমরা 12 নাম্বার কোশ্চেন পড়তেছি, এডি এর সাথে ডিসি ইকুয়াল। এখন প্রশ্ন হচ্ছে একটু জাস্ট খেয়াল করো, এই যে ঝামেলাটা করছে কি দেখো, এই ঝামেলা আসলে ঠিক না, ঝামেলা বলে আসলে তোমাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছি না, ঝামেলা ঠিক না, একটা মজার ঘটনা। দেখো এ থেকে সি গেছে কোন দিক দিয়ে, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে বুঝতেছি যে এই এসিটা কি, এসি হচ্ছে বৃত্তের ব্যাস, এবং তুমি বলতে পারো যে এইটা একটা অর্ধবৃত্ত, উপরেরটা একটা অর্ধবৃত্ত, তার মানে এইখানে যে কোণটা আছে ডি তে, এই কোণটা নিঃসন্দেহে 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ 90 হয়। আচ্ছা আমি কোশ্চেন এখনো পড়ি নাই, কোশ্চেনে কি বলছে যে আরেকটু এখানে ঝামেলা দিয়ে দিছে না, আচ্ছা এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কি হবে, টেনশন নেওয়ার কিছু নেই। ওকে আর এইখানে একটা কোণ দিছে 30 ডিগ্রি, আর উপরের কোণ কি, ধরো এখানে একটা কোণকে মার্কিং করছে, দেখি কোশ্চেনে কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এডি ইকুয়াল ডিসি, ওকে ফাইন। এখানে তোমার আবারও বলে দিছে যে এডি এর সাথে ডিসিটা ইকুয়াল, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে তোমার কিছু ফ্রেন্ড আছে না যার গল্প শুনাইলাম, যে সে যদি আসলে এটা কোনো কারণে বলে যে এটা আবার কি, এটা তো আমি বুঝি না, এটা কি দিচ্ছে ধরতে পারতেছি না, চিনতেছি না, সো তুমি যেন আসলে চিনতে পারো এই জন্য তোমার কি করছে এখানে এডি ইকুয়াল ডিসি ইকুয়াল বলেও দিছে। ওকে এবার আসো, হলে তোমারে বলছে সিএডি এর পরিমাণ কত, সিএডি বলতে কোন কোনটা দেখো তো একটু, এই দেখো সিএডি মানে এই কোনটার কথা তোমারে বলছে, একটু জাস্ট খেয়াল করো ভাইয়া, জাস্ট নর্মালি একটু চিন্তা করো, এই কোনটার পরিমাণ তোমারে বলছে, নর্মালি একটু চিন্তা করো। হ্যাঁ দেখো তাহলে তোমারে তো বলেই দিছে এই এডি আর ডিসি ইকুয়াল, তার মানে কি সমাদ্বিবাহু ত্রিভুজ, এবং ত্রিভুজটা একই সাথে সমকোণী, অর্থাৎ এখানে যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ কোন ত্রিভুজ বলো তো? ত্রিভুজ, আমি যদি বলি এই এসিডি বা এডিসি, এই এডিসি কিন্তু সমাদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বুঝছো কিনা? সমাদ্বিবাহু কি ত্রিভুজ? সমাদ্বিবাহু সমকোণী, তার মধ্যে থেকে এই কোণটা 90, সেটা তো তুমি অলরেডি বুঝেই গেছো। তাহলে এ যদি 90 হয় তাহলে এই কোণ আর এই কোণ, খেয়াল করো এই কোণ এবং এই কোণ মানে কি, এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 না। ওকে এবার দেখো, আচ্ছা এরকম বন্ধু নাই, আচ্ছা যদি বন্ধু না থাকে তাহলে ভালো বন্ধু বানাইতে হবে, বুঝছো? এই সবাই স্বার্থপর না, যারা স্বার্থপর বুঝছো তাদেরকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে ভালো ফ্রেন্ড বানাইতে হবে, কথা বুঝছো? ওকে টেনশন নেওয়ার কিছু নাই ভাই, তোমার অনেক ফ্রেন্ড হবে, আমি দোয়া করে দিলাম, ঠিক আছে? এরকম ফ্রেন্ড তোমার ভরে যাবে পরীক্ষার আগে, কারণ তোমার পাশে যারা বসবে, তোমার পাশের স্কুল দেখবা তোমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে, বুঝছো কিনা? তার সাথে একটু ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবা, যেহেতু পরীক্ষা খুব সামনে। হ্যাঁ ওকে দেখো এই যে খেয়াল করো, তাহলে এডি আর ডিসি যেহেতু সমান, তার মানে বুঝতেছি কি সমাদ্বিবাহু সমকোণী মানে কি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান না, তার মানে এই কোণ 90 চলে গেছে, এবং এই কোণটা সমান হবে, কেন সমান? কারণ এই বাহুর সাথে এই বাহু ভাইয়া সমান, তাহলে এই এডি এর সাথে যেহেতু ডিসি সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়।
তাহলে এই এডি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। আবার আমারে বলো এই ডিসি বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। মানে এই দুই কোণ যদি সমান হয় তাহলে 90 ডিগ্রি তো দুইখানেই থাকবে, অর্থাৎ এইখানে তার মানে থাকবে 45 ডিগ্রি। আবার তোমার যদি বলি এইখানেও তুমি বলবা 45 ডিগ্রি করে থাকবে, তাই না? কারণ আসেই তো 90 ডিগ্রি। তাহলে আবার তুমি বলো এই যে কোণটার কথা বলছে এই মহাশয়, হ্যাঁ, সিএডি এর পরিমাণ কত? নিঃসন্দেহে হবে 45 ডিগ্রি। খুব কঠিন কিছু? একদম সহজ, হ্যাঁ, একেবারেই সহজ জিনিস। ওকে, দেখো কত সহজ জিনিস, জাস্ট কল্পনা করতে পারবে না। আসো দেখো এবার, এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কত ডিগ্রি বের করলাম ভাইয়া? 45। হ্যাঁ, জান প্রাণ ছাড়ে দেওয়ার কিছু নাই, বুঝছো? সহজ জিনিস, শুধু একটু সিস্টেমটা ধরতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। ওকে, এবার আসো, তোমার জন্য ক্লাসের শেষে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, বুঝছো? এই গুড নিউজটা আমি ক্লাসের শেষে তোমাদেরকে দিব। দেখো এই যে খেয়াল করো, আবার একই কোশ্চেন এখানে দেখো, যে কোশ্চেনটা নিয়ে একটু আগে আলোচনা করছি ওই জিনিসটা এখানে দিছে, এবং এই কোশ্চেনটা একটু ভাইয়া ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন। যারা খুব ভালো পড়ালেখা করছে এটা শুধু তারাই পারবে, আদারওয়াইজ যারা ওই আফসা আফসা পড়ালেখা করছো তারা এটা পারবে না। ওকে, দেখো এটা আসলে কে কে পারো একটু অ্যান্সার করো দেখি। ওকে, এটা অ্যান্সার করো। আচ্ছা আচ্ছা, 12 কে যেন কি অ্যান্সার দিছো ভাইয়া? 12 খ, হ্যাঁ ঠিক আছে, পরীক্ষার এক ইয়ার। আচ্ছা, যারা, হ্যাঁ, যারা তোরা আসলে 10 এর স্টুডেন্ট তাদের এখন অনেক সময় আছে, বাট 9 বাট যারা এসএসসি এর স্টুডেন্ট, হ্যাঁ, এসএসসি 26 এর স্টুডেন্ট, তাদের কিন্তু সময় নাই। হ্যাঁ, তাদের দরজার কাছে এসে শয়তানি ভাবে করা নাড়তেছে, বুঝছো? এই দরজা খোল, দরজা খোল, দরজা খুললেই তারে ধরে নিয়ে যাবে, বুঝছো কিনা? তো এই শয়তানরে কি করতে হবে বলো তো? এই শয়তানরে ট্যাকেল দেওয়ার জন্য হইলেও খুব ভালো পড়ালেখা করতে হবে। এবং যারা খুব ভালো পড়ালেখা করো নাই ভাই, তাদের জন্য কিন্তু আমরা মানে খুবই স্পেশাল একটা কোর্স নিয়ে আসছি, বুঝছো? আমাদের যদি ওয়েবসাইট ভিজিট করো, আই এডুকেশন দিয়ে সার্চ করবা, বুঝছো? আই এডুকেশন দিয়ে সার্চ করলেই ওখানে আমাদের এসএসসি কর্নারে ঢুকলেই তুমি খুব ভালো একটা প্রিমিয়াম একটা কোর্স পাবা, বুঝছো? এই কোর্সে ধরো যারা পড়ালেখা করোই নাই, কোনোদিনও বইও খুলে দেখো নাই ভাই, এই 4টা মাস যদি ইফোর্ট দিয়ে তুমি পড়ো ভাই, তুমি খুব ভালো করবা। কথা বুঝছো কিনা? এটা তো জাস্ট তোমাদেরকে কি দেখাচ্ছি, একটা ধরো একটা জাস্ট একটা ম্যাজিক দেখাইতেছি, বুঝছো? এইরকম আরো মানে অসংখ্য জিনিস খুব সহজ ওয়েতে তোমাদেরকে এক্সপ্লেইন করে দিছি ওই ক্লাসগুলোতে। কথা বুঝছো? নট অনলি জেনারেল ম্যাথ, আমি তো হায়ার ম্যাথও তোমাদের নিচ্ছি, জেনারেল ম্যাথও নিচ্ছি, সে সাথে আবার ধরো অন্যান্য যারা ক্লাস নিচ্ছে পুরা সুপার ডুপার একটা প্রিপারেশন, যারা অলরেডি ভর্তি হয়েছে এরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। ওকে, আচ্ছা আসো দেখো, তাহলে আমরা একটু সামনের দিকে এবার আগাই। দেখো এইখানে কি বৃত্তস্থ চতুর্ভুজ, বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, দেখো বৃত্তস্থ চতুর্ভুজ রেফারেন্স সহ তোমার আমি দিয়ে দিচ্ছি। তোমার এবার কি বলছে, এই এ বি সি, তাহলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে একটু উপপাদ্য 23টা একটু মাথায় নিয়ে আইসো। আবার খেয়াল করো একটা বিন্দু তোমার বাইরের দিকে দেয়া আছে, হ্যাঁ, তাহলে উপপাদ্য 24টার একটু কানেক্ট করো। উপপাদ্য 24 তোমার এরকম বলছিল না, উপপাদ্য 24-এ তুমি প্রমাণ করো যে কি, যদি দুইটি কোন বৃত্তস্থ চতুর্ভুজে যদি বিপরীত দুটি কোণ পরস্পর কি হয়, সম্পূরক হয়, তাহলে সেই ক্ষেত্রে কি তারা সমবৃত্ত। এরকম একটা কোশ্চেন তোমাদের কি উপপাদ্য 24-এ ছিল না? ওকে, তাহলে দেখি এটা আসলে পারা যায় কিনা। তোমারে বলছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হলে, তোমারে বলেই দিছে এবিসিডি অন্তর্লিখিত। ওকে, তাহলে বলছে এবিসি প্লাস এডিসি, ডেফিনেটলি এটা 180 ডিগ্রি হবে। এই যে খেয়াল করো এই কোণ, কোন কোণ বলছে দেখো তো, এবিসি না? আচ্ছা, তোমারে বলছে এই যে বি কোণ, অর্থাৎ এই কোণটারে বুঝাইছে, এই যে এবিসি দিয়ে কি এই বি কোণটারে বুঝাইছে, আর এডিসি দিয়ে কোণটারে বুঝাইছে এই কোণটা, তাহলে এই দুটো কোণ অবশ্যই কি 180 ডিগ্রি তো হবে, উপপাদ্য 23, তাই না? তাহলে 1 নাম্বার অপশন যে কারেক্ট, এটা কি চোখ বন্ধ করে বলতে পারি আমরা যে 1 নাম্বার অপশন আমাদের কারেক্ট। ওকে, এবার আসো দেখি 2 নম্বরে কি বলছে, ত্রিভুজ সিডিই এর বহিস্থ কোণ এডিসি ইজ গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ এইসি। এই জিনিসটা একটু বুঝি। দেখো এখানে তোমার এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, হ্যাঁ, সিডিই, একটু খেয়াল করো, এই সিডিই এর জন্য এই কোণটা কি বহিস্থ কোণ না? তুমি বলবা অবশ্যই বহিস্থ কোণ। তাহলে যদি বহিস্থ কোণ হয় তাহলে বহিস্থ কোণ যেন কার সমান? নরমালি চিন্তা করো তো, বহিস্থ কোণ কার সমান? অর্থাৎ আমি যদি এডিসি রে বলি কোন ত্রিভুজের জন্য? ত্রিভুজ সিডিই এ। খেয়াল করো একটু, ত্রিভুজ সিডিই এ আমি যদি বলি এটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ যদি আমি বলি, দেখো বহিস্থ কোণ এডিসি, অর্থাৎ আমি কোন কোণটারে বুঝাচ্ছি? এই যে এই কোণটাকে বুঝাচ্ছি এডিসি। তাহলে এই এডিসিটা কার সমান ভাইয়া? বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান, তাই তো? বিপরীত কি দুইটা কোণের, দুইটা বিপরীত অন্তস্থ বিপরীত যোগ মানে কোণের যোগফলের সমান। ওকে, তাহলে এবার আসো এই যে এডিসি, খেয়াল করো এই এডিসিটা, তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ কে কে? তোমার যদি বলি দেখো এই কোণটা তো তার সাথে সংলগ্ন, এটা জীবনে হবে? হবে না। তাহলে এটা যদি না হয় তাহলে একটা বিপরীত অন্তস্থ এই যে এই কোণ, আর একটা বিপরীত অন্তস্থ কোণ এটা। তাহলে যদি এটা হয়, একটু জাস্ট খেয়াল করো, একটু লিখি আমরা, তাহলে এটাকে আমি বলতে পারি কোণ ডিইসি। খেয়াল করো, ডিসি বলতে পারি, প্লাস কি বলতে পারি? খেয়াল করো তো, ডিসি এর সাথে সি কোণটারে কি বলবো? ডিসিই। ওকে, ধরো ডিসিই বললাম। ওকে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এখানে এরা মনে হয় ডিসিই ব্যবহার না করে এরা এইসি ব্যবহার করছে। ওকে ফাইন, তাহলে এই কোণটাকে দেখো, এই জিনিসটাকে আমি যদি একটু বড় করে পূর্ণ রূপ দিয়ে প্রকাশ করতে চাই, খেয়াল করো তো, এই ডিইসি বলতে যে কোণটারে আমার বুঝাচ্ছে, আমার এই এইসি বলতে কি একই কোণটা বুঝাচ্ছে না? তাহলে আমি এই ডিইসি কে চাইলে কি এইসি লিখতে পারি না?
অবশ্যই পারি, তাহলে এটা হচ্ছে ডিসি, বুঝছো? আচ্ছা যদি এটা হয়, এবার তোমারে বলছে কি এই এডিসি এর সাথে, খেয়াল করো এর কার সাথে কাকে একটু তুলনা করছে, এই জিনিসটা একটু বুঝতে হবে। এই যে এডিসি, খেয়াল করো জাস্ট, এই যে এডিসি, এডিসি এর সাথে কাকে তুলনা করছে, এইসি কে। আমি এই দুটো কোণ নিয়ে তোমাদের সাথে একটু স্পেসিফিক আলোচনা করি। দেখো এই দুটো কোণের মধ্যে কি এমন চেঞ্জেসটা আছে দেখো, বা কানেকশনটা কি আছে, এটা জাস্ট আমরা একটু বুঝতে চাই। হ্যাঁ দেখো, তাহলে এই এডিসি এর সাথে আমার কি গ্রেটার দ্যান বলুক আর লেস দ্যান বলুক, কি বলে বলুক ভাই, এটা আমি পরে জানবো। এই এডিসি এর সাথে যেহেতু গ্রেটার দ্যান চিহ্ন আছে, কার সাথে, এইসি, তাহলে এই এডিসি কে আমি একটু এইসি এর সাথে একটু তুলনা করতে চাই। ধরো এই এডিসিটা এইসি আর ডিসিই এর যোগফলের সমান না, তাহলে ব্যাপারটাকে যদি আমি তোমার এইভাবে একটু এক্সপ্লেইন করি, ধরো এটার মান হচ্ছে 8, কত, এটার মান 8, তাহলে আমারে বলো তো এই দুটার যোগফল কত হইতে হবে, 8 হইতে হবে না? এই দুটা কোণের অর্থাৎ এইসি আর ডিসিই এর যোগফল কত, 8 হইতে হবে না? আচ্ছা যদি 8 হইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা দেখো তো। তাহলে ধরো এই কোণটার আমি বললাম 5, এটারে বললাম আমি ধরো 3, বা তুমি তোমার ইচ্ছা মতো ধরো, সমস্যা নেই। ধরো তুমি যদি ধরতে চাও যে এইভাবে আমি ধরবো, সমস্যা নেই। মানে তুমি ম্যাক্সিমাম এই কোণটারে কত ধরতে পারবা, ধরো 7.9 ধরবা, এর বেশি তো ধরতে পারবা না, কারণ এই দুটা কোণের যোগফল তো এর সমান হইতে হবে নাকি। তাহলে এটা যদি 7.9 পর্যন্ত তুমি ধরো, তাহলে এটা 0.1 হবে, হবে কিনা? আচ্ছা এবার তুমি আমার বলো তো, এই 8 কে যদি তুমি এটার সাথে তুলনা করো, তাও কি 8 বড়? আবার তুমি যদি চাও যে না আমি 8 কে এটার সাথে তুলনা করবো, তাও স্টিল নাও 8 বড়। অর্থাৎ 8 কে যদি যে কোনো একজনের সাথে তুমি তুলনা করো, 8 বড় হবে, হবে কিনা? তাহলে আমার তুমি এবার বলো তো, এই এডিসি কোণটা অর্থাৎ যেটা বহিস্থ কোণ, এই এডিসি কোণ, হ্যাঁ এটা কি কোণ, বহিস্থ কোণ, তাহলে এটারে যদি আমি এর সাথে তুলনা করি, তাহলে অবশ্যই বড় হবে। কেন বড়? তার পিছনে লজিকটা হচ্ছে এটা, যে এই কোণটা যেহেতু দুইটা কোণের যোগফলের সমান, বুঝছো? এই এডিসিটা কার সমান, এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এরে যদি তুমি একজনের সাথে তুলনা করো, জাস্ট খেয়াল করো, এরে যদি একজনের সাথে তুমি তুলনা করো, তাহলে 100% বড়। আবার এরে আরেকজনের সাথে যদি তুমি তুলনা করো, এই বড় হবে, কারণ এই জিনিসটা একটা জিনিস কি দুইটা জিনিসের যোগফলের সমান না, সিম্পল, বুঝছো? তাহলে সেই জায়গা থেকে এটা অবশ্যই কারেক্ট, বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এবার দেখো এ বি সি ই বিন্দু চারটি সমবৃত্ত, হ্যাঁ এইটার ঘ নাম্বারটাও কারেক্ট। কেন কারেক্ট হবে? তার পিছনের কারণ হচ্ছে যে এটা হচ্ছে উপপাদ্য, এটা হচ্ছে উপপাদ্য 24। হ্যাঁ আমি তোমাদের যে প্রিমিয়াম রেকর্ড ক্লাস বা প্রিমিয়াম যে ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসে উপপাদ্য 24টা এমন ভাবে বুঝাইছি দুইটা চিত্র দিয়ে। আমার বিশ্বাস ভাই যে তোমরা এই দুইটা চিত্র দিয়ে কেউই উপপাদ্য কত 24 পড়ো নাই, এবং এটা দুইটা চিত্র দিয়ে পড়া উচিত যদি ভালোভাবে সঠিকভাবে তুমি বুঝতে চাও। উপপাদ্য 24 দুইটা ফিগার দিয়ে তোমার পড়া উচিত। উপপাদ্য 24, হ্যাঁ উপপাদ্য 24-এর লাইনটা শুধু আমি একটু বলে দিই, সেটা কি জানো? এখানে উপপাদ্য 24-এর লাইন অনুযায়ী এই ডি বিন্দুটা আর এই ই বিন্দুটা আছে না, এই দুই বিন্দু কখনো আলাদা বিন্দু হইতে পারে না, কখনো কি হইতে পারে না, আলাদা বিন্দু হবে না, ইম্পসিবল। এই দুই বিন্দুকে এক বিন্দু হইতে হবে। যদি এক বিন্দু না হয়, এরা যদি ভিন্ন বিন্দু হয়, তাহলে এই চিত্রটা অর্থাৎ আমরা যে উপপাদ্য যে 23 প্রমাণ করে আসছি না, এই উপপাদ্য 23টা মিথ্যা হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে যদি উপপাদ্য 23 মিথ্যা হয়ে যায়, তাহলে তুমি 24 পাবা কোত্থেকে? খুব সিম্পল জিনিস, বুঝছো কিনা? তার মানে কি উপপাদ্য 24 থেকে ভাই মানে যে কনসেপ্টটা মেইনলি আসে সেটা হচ্ছে এই ডি বিন্দু ই বিন্দু কোনোদিন আলাদা বিন্দু হইতে পারবে না, পসিবল না। যদি এটা আলাদা বিন্দু হয়ে যায়, তাহলে উপপাদ্য আমাদের 23 মিথ্যা হয়ে যাবে, বুঝছো? উপপাদ্য 23 তো মিথ্যা হয় নাই, তার মানে 24-এর এই ডি আর ই বিন্দু অবশ্যই একই বিন্দু। সেই হিসেবে উপপাদ্য 24 অনুযায়ী এই মানে বিন্দু যেগুলো আছে, অর্থাৎ এই এ বি সি ই, এই ডিই কিন্তু একই বিন্দু হওয়ার কারণে, খেয়াল করো এই ডিই একই বিন্দু হওয়ার জন্য এই এ বি সি, তাহলে ই বিন্দুটা কোথায় এসে পড়বে? ডি বিন্দুর উপরে এসে পড়বে না? যদি পরে, তাহলে চারটা বিন্দু সমবৃত্ত কি, সমবৃত্ত মানে একই বৃত্তের উপর অবস্থিত। বুঝাইতে পারছি? একেবারে ইন ডিটেইল বুঝাই দিলাম, অর্থাৎ ঘ নাম্বারটা এটার কারেক্ট। হ্যাঁ আচ্ছা দেখি, হ্যাঁ তোমরা অনেকেই অ্যান্সার করছো। ওকে হ্যাঁ, ওকে ওকে গুড, হ্যাঁ অনেকেই দেখি অ্যান্সার করছো তোমরা। ওকে ওকে গুড গুড। এবার আসো, এর এইখানেও করছে কি ঝামেলা, যে দেখো এখানে একটু কাট হয়ে গেছে না। আচ্ছা এই জিনিসটা আমি তোমারে বলে দিচ্ছি ভাই, প্যারা খাওয়ার কিছু নাই। দেখি এটা আমরা একটু অ্যান্সার করি। কি বলছে দেখো তো, এটা একটা চিত্র দেয়া। হ্যাঁ চিত্রে কি বলছে, এ বি সি ডি, একটু জাস্ট এ বি সি ডি কে নিয়ে একটু চিন্তা করো। এ বি সি ডি এই বিন্দু চারটা কিন্তু সমবৃত্ত, বুঝছো? যদিও বৃত্তটারে দেখে একটু ডিমের মতো লাগতেছে, তাই না? বাট ডিম চিন্তা করা যাবে না এটা, হ্যাঁ এটা বৃত্ত হিসেবেই চিন্তা করো। ওকে আচ্ছা, তাহলে এই যে এ বি সি ডি যে বৃত্ত, এই এ বি সি ডি বৃত্তের কি করছে, একটা বাহুরে বর্ধিত করছে, এই তো বিষয়। আচ্ছা তাহলে একটু জাস্ট মাথায় রাখো ভাই, উপপাদ্য 23 কে মাথায় রাখো, মানে এই কনসেপ্ট যখন তোমার আসবে, উপপাদ্য 23 এরকম সিনারিও তোমার আসছে, তাই না? তারপরে কি 24-এর একটা সিনারিও তোমার এরকম আছে। ওকে আবার কি আছে বলো তো, একটা অনুসিদ্ধান্তেরও কিন্তু কনসেপ্ট এখানে আছে, হ্যাঁ যেটা নিয়ে আলোচনা করছি তোমার সাথে। কি বলছে ও, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি। আচ্ছা এখানে কোশ্চেনটা কি বলছে? আচ্ছা ওকে ওকে, তাহলে তোমারে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি। আচ্ছা ওকে, এই কোশ্চেনটা একটু জাস্ট একটু দেখে নেই। হ্যাঁ এই কোশ্চেনটা আসলে কি ছিল? আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু পরে বলতেছি। ওকে এখানে আসলে কি লেখা ছিল এটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি পুরোটা। ওকে কারণ এখানে অনেকটা অংশ আসলে মিসিং, তো তাহলে এই জিনিসটা আমি একটু পরে দেখে তোমাদেরকে একটু বলে দিব এটা।
ওকে, আচ্ছা 14 এর পরে আমরা একটু 15 এ যাই। এই কোশ্চেনটা আমি জাস্ট ওপেন করে তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে আসলে এখানে কি লেখা আছে। আচ্ছা এটা কত নাম্বার ছিল? 14 নাম্বার না? ওকে, আচ্ছা তোমার এখানে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি চতুর্ভুজ। এবিসিডি এখানে তোমার বলছে যে এটা একটি চতুর্ভুজ। ওকে, এটা একটি চতুর্ভুজ। আচ্ছা এবার তোমারে বলছে যে কোন বিএডি প্লাস বিসিডি, হ্যাঁ এটা তোমারে বলছে ইকুয়াল হোয়াট, এর মান কত। ওকে, এটা ইকুয়াল তোমারে বলছে হোয়াট, এই এতটুকুই, এর বাইরে কিছু না, মানে জাস্ট লেখাটা একটু এখানে ভেঙে গেছে আর কি। ওকে, সো এটা এইভাবে একটু চিন্তা করা তাহলেই হবে। এবার দেখো এই জিনিসটা সে পারবে যে 8.2 এর 1 নাম্বার যে খুব ভালো বুঝে। অর্থাৎ দেখো তোমাদের কি অনুশীলনী, এই যে খেয়াল করো আমি একেবারে কোশ্চেন রেফারেন্স নাম্বার সহ দিয়ে দিচ্ছি। দেখো এই যে 8.2 এর 1 নাম্বার এবং 8.3 এর 3 নাম্বার, ভাই এই কোশ্চেন দুইটা একই কোশ্চেন। এটা অনেকে জানে না যে এই দুইটা কোশ্চেন কি একই কোশ্চেন। বুঝাইতে পারছি? তাহলে ঘটনাটা কি হইলো, এই যে মানে মেইনলি এই উপপাদ্যটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা উপপাদ্য, তাই না? সো এই উপপাদ্য থেকেই বেসিক্যালি কিন্তু এই কথাটা আসছে। এবং এই জিনিসগুলা অর্থাৎ বিএডি প্লাস বিসিডি এটা কত হয়, 180 ডিগ্রি হয়। বুঝছো? কত হয়, 180 ডিগ্রি। এটা তোমরা তোমাদের বইয়ের এই 8.2 8.3 এর 1 নাম্বার আর 3 নাম্বারে চলে যাবা। চলে গেলেই তুমি এই জিনিসটা দেখবা। এটার সাথে আরো কিছু কোশ্চেন ছিল, জন্য আরো অ্যাডিশনাল কিছু দেখো চিত্র দেওয়া আছে। যেমন ধরো এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকুর সাথে হয়তো আরো কোনো কোশ্চেন ছিল, বাট আমি যেটা ইম্পর্টেন্ট বেশি মনে করছি সেটাই তোমাদের জন্য রাখছি। কথা বোঝা গেছে? আচ্ছা ওকে, এবার দেখো তাহলে এই ইনফরমেশনটুকু অন্য কোশ্চেনের সাথে হয়তো বা ছিল কানেক্ট, এই জন্য এটা দিছে, এটা দরকার নাই। বাট এটা যদি তুমি উপপাদ্য কত, আমি তোমারে বললাম যে অনুশীলনী 8.2 এর 1 নাম্বার, 8.3 স্পেশালি 8.3 এর 3 নাম্বার। বুঝছো? এটা কি 8.3 এর তুমি 3 নাম্বার কোশ্চেনে যদি যাও তাহলে সব থেকে বেশি কানেক্ট করতে পারবা, কারণ এখানে ডিরেক্টলি এটা বলা আছে। কথা বুঝতে পারছি? তাহলে তোমারে বলছে বিএডি। আচ্ছা তারপরেও তুমি একটু এখানে খেয়াল করো, দেখো এই যে বিএডি, এই যে এটা বিএডি আর কি বিসিডি। আচ্ছা এটা এটা হচ্ছে উপপাদ্য 23 অনুসারে, হ্যাঁ। আচ্ছা এটা আমি অন্য একটা কোশ্চেন ভাবছিলাম প্রথমে। আচ্ছা এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। আচ্ছা কোশ্চেনটা আসলে ঠিক মতো দেখি নাই উদ্দীপকটা। ওকে দেখো তাহলে এইখানে যেহেতু এ আর এইখানে এই কোণের কথা বলছে, তাহলে এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ উপপাদ্য কত? আচ্ছা উপপাদ্য 23, এটা উপপাদ্য 23 অনুযায়ী তুমি বলতে পারবা। বুঝছো? কত? উপপাদ্য 23। ওকে আচ্ছা তাহলে খেয়াল করো, জাস্ট এইখানে যে বিপরীত দুই কোণ এবং পরস্পর কি এই কোণগুলো কি বৃত্তস্থ কোণ না? যেহেতু বৃত্তস্থ কোণ, তাহলে আমরা জানি উপপাদ্য 23 অনুসারে কি বৃত্তস্থ বিপরীত দুই কোণ পরস্পর কি হয়, সম্পূরক বা 180 ডিগ্রি হয়। তাহলে এটা কত হবে? 180, নিঃসন্দেহে 180। হ্যাঁ এরপরে দেখো এটা কি, এই ফিগারটা দেখে কি একটু চেনা যায়? এটা হচ্ছে কি উপপাদ্য 26 এর। হ্যাঁ উপপাদ্য কত? 26 এর। এই বন্ধু, কে বন্ধু হইতে চায় ভাই? এখানে কেউ বন্ধু হবা? কি জীবনে কি বন্ধুর অভাব? একাকিত্ব ফিল করছো? নিঃসঙ্গ বোধ করছো? আচ্ছা আচ্ছা, নিঃসঙ্গ বোধ করলে ভাই টেনশনে কিছু নাই, আমরা তোমার সবাই সঙ্গ দিব, টেনশনে কিছু নাই, ঠিক আছে? সো এই নিঃসঙ্গ বা একাকিত্ব ফিল করার কোনো কারণ নাই, ঠিক আছে? আমরা সবাই আছি তোমাদের সাথে, বা তোমার সাথে স্পেশালি। হ্যাঁ কি নাম যেন ভাইয়া তোমার? আলভিরা ইয়ানা। আচ্ছা তুমি মেল নাকি ফিমেল আমি জানি না ভাই, কারণ তোমাদের তো আবার হচ্ছে মানে নীল পরি, লাল পরি, হ্যাঁ তারপরে কি, তারপরে হচ্ছে স্বপ্নের রাজা, স্বপ্নের রানী, হ্যাঁ এরপরে কি ফলো দিলে ফলো পাইবেন, ব্যাক টু ব্যাক। হ্যাঁ তোমরা তো বিভিন্ন নামে ফেসবুক আইডি চালাও। হ্যাঁ সো তোমাদের আসলে বোঝা মুশকিল যে তুমি আসলে মেল নাকি তুমি ফিমেল, তুমি বয় নাকি তুমি গার্ল। হ্যাঁ ওকে তাহলে কি ফলো দিলে ফলো পাইবেন, ব্যাক টু ব্যাক, তাই তো? 100% গ্যারান্টি। আচ্ছা তো এই যে এখানে বন্ধু হইতে আসছে, আমরাও তোমার বন্ধু হবো ইনশাল্লাহ, টেনশনে কিছু নাই। হ্যাঁ দেখো এই যে উপপাদ্য 26 মনে পড়ে কিনা একটু জাস্ট দেখো, উপপাদ্য 26 একটু জাস্ট মাথায় রাখবা এটার সাথে। তোমার কি বলছে দেখো, চিত্রে পি ও পিবি দুটি স্পর্শক হলে, দেখো এই পি একটা স্পর্শক, পিবি আর একটা স্পর্শক, এবং স্পর্শকের কনসেপ্ট কি, বৃত্তকে যদি টাচ করে যায় ভাই সেটাই স্পর্শক। কথা বুঝতে পারছি? ওকে তাহলে এই যে দেখো এটা একটা স্পর্শক পি এ, এই যে পি একটা স্পর্শক তোমারে বলছে, পিবি একটা স্পর্শক বলছে, সহজ জিনিস। তাহলে তোমার কি বলছে, ও ইকুয়াল ও বি। হ্যাঁ 100% উপপাদ্য 26 অনুসারে। খেয়াল করো উপপাদ্য 26 অনুসারে যদি তোমার আমি বলি 26 অনুসারে, তাহলে তুমি খেয়াল করে দেখবা এইটারে যদি তুমি যোগ করে দাও, অর্থাৎ ও থেকে পি রে যোগ করে দাও, দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এই দুটো ত্রিভুজকে তুমি সর্বসম প্রমাণ করেই আসছো।
অর্থাৎ তুমি যদি বলো এখানে ত্রিভুজ এ ও পি, দেখো এ ও পি সর্বসম ত্রিভুজ, তুমি বলছো বিওপি, বুঝছো? এটা তুমি সর্বসম প্রমাণ করে আসছো। তাহলে সেই হিসেবে তুমি আমারে বলো এপি আর পিবি একেবারে ডিরেক্ট উপপাদ্য 26-এর এটা লাইন, হ্যাঁ এটা উপপাদ্য ডিরেক্টলি 26-এর লাইন। যদি ভাই এটা কেউ ভুলে যায় তাহলে তার কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া দরকার, বুঝছো? যদি কেউ ভুলে যাও তাহলে তার কচুর গাছের সাথে কি দেওয়া উচিত? তারে ফাঁসি দেওয়া উচিত, কথা বুঝছো? তাহলে উপপাদ্য 26-এর ডিরেক্ট লাইনের অনুসারে এটা এই প্রথমটা কারেক্ট। আচ্ছা ও ইকুয়াল ওবি, এটা তো হচ্ছে তোমার কি, দাঁড়াও এই ও আর ওবি এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাই না? সো এইটা বৃত্তের ব্যাসার্ধ অনুসারে তুমি বলবা এটা কি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, সো বৃত্তের ভাই যতগুলো ব্যাসার্ধ থাকবে লক্ষ কোটি তুমি ব্যাসার্ধ দাও এক নাম্বার অপশনটা, ও ইকুয়াল ওবি, তাহলে বৃত্তের যেহেতু ব্যাসার্ধ সো এটা কিন্তু কারেক্ট হবেই। ওকে, এবার দেখো 2 নাম্বার অপশন, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, হ্যাঁ এই যে 2 নাম্বার এটাও কিন্তু কারেক্ট। ও এপি, খেয়াল করো এই যে ও এপি বলতে কোনটারে বুঝাইছে দেখো তো, এই যে ও এপি মানে এটা একটা অনুসিদ্ধান্ত আছে তোমার, আমি বলি অনুসিদ্ধান্তটা হচ্ছে কেমন, যে যদি কোনো একটা বৃত্তে, ব্যাপারটা বুঝো, ব্যাপারটা একটু জাস্ট এভাবে একটু চিন্তা করো ভাই, এটা একটা বৃত্ত, ওকে? এবার তুমি কি করছো, বৃত্তে তুমি একটা ব্যাসার্ধ আঁকছো, ওকে? ধরো বৃত্তের মধ্যে তুমি এরকম একটা ব্যাসার্ধ আঁকছো, ধরো এটা একটা ব্যাসার্ধ, ওকে? এই যে ও থেকে ধরো তুমি এ ব্যাসার্ধ আঁকলা না, তাহলে এই যে এ বিন্দুটা কোথায়, বৃত্তের পরিধির মধ্যে আছে কিনা? যদি বৃত্তের পরিধিতে থাকে, এই পরিধিতে যদি ভাইয়া তুমি একটা স্পর্শক আঁকো, কি আঁকো, একটা স্পর্শক আঁকো, এটা তোমার অনুসিদ্ধান্ততে আছে, তুমি একটু বই ঘাটাঘাটি করে দেখবা 8.4 এর ঠিক উপরের দিকে যে অনুসিদ্ধান্তগুলো আছে সেখানে তুমি পাবা। এই যে বৃত্তের ব্যাসার্ধের সাথে, দেখো ওই কি বৃত্তের ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধের সাথে তুমি স্পর্শক আঁকছো, স্পর্শক মানে একটু আগে কি বললাম, জাস্ট টাচ করে যাবে, হার্ট টাচিং, আমার হার্টকে টাচ করে গেছে, তাই না? কতগুলো এরকম থাকে না, আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। তো এই যে হৃদয়কে যখন ছুঁয়ে যাওয়া, যখন হৃদয়কে ছুঁয়ে যায় তখন তোমার কি হয়, অনেক কিছুই হয়ে যায়, তাই না? তো এই হৃদয়কে এখন তো আর ছোঁয়ার কোনো সুযোগ নাই, এখন সুযোগ হচ্ছে বৃত্তকে ছোঁয়া। তাহলে এই যে যখন বৃত্তকে ছুঁয়ে যাবে তখন কি হবে, সেই হবে বৃত্তের স্পর্শক। কি হবে, বৃত্তের স্পর্শক। বুঝাইতে পারছি? তোমার হৃদয়কে ছোঁয়ার জায়গায় এবার তুমি একটু চিন্তা করো, এবার বৃত্তকে স্পর্শ করে গেছে, তোমার হৃদয়কে স্পর্শ করার জায়গায় শুধু চিন্তা করবা কি, একটা বৃত্তকে স্পর্শ করে গেছে, আহা আমার স্পর্শক মানে বৃত্তের স্পর্শক, হ্যাঁ ওকে? তোমার যেমন চেঞ্জ হয়ে গেছে এরকম বৃত্তেরও চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে খেয়াল করো, এখানে চেঞ্জটা হয়েছে যে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে ফেলছে, খেয়াল করছো? সে বিশাল বড় একটা কি ঘটনা ঘটায় ফেলছে, হ্যাঁ বিশাল বড় একটা কি ঘটনা ঘটায় ফেলছে, বুঝছো? এ কি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করে ফেলছে, বুঝছো? ওকে, কেন আমাদের দেশের মধ্যে তুমি দেখো না অনেকেই আছে যে ধরো মানে এটা আসলে বললেও তো ব্যাপারটা কেমন হয়ে যায়, দেখবা যে সে কি করে, মানে সবসময় সে কাইন্ড অফ যার অনেক বেশি টাকা পয়সা আছে এরকম কাউরে খুঁজে, বুঝছো? কেন খুঁজে বলো তো? আচ্ছা হ্যাঁ, খুব ভালো লাগছে স্যার না? আচ্ছা, আমরা খুব ভালো লাগানোর জন্যই আসলে ক্লাসগুলো নেই, ঠিক আছে? এবার ধরো একটা গল্প বলি, আরো ভালো লাগবে, ঠিক আছে? এই যে ধরো অনেকেই করে কি জানো, মানে বিশেষ করে স্পেশালি ঢাকা শহরের মধ্যে খুব বেশি দেখা যায়, বুঝছো? যার অনেক বেশি টাকা পয়সা আছে না, দেখবা যে কিছু মেয়ে আছে তারা ওই ছেলেগুলোর খুব বেশি পাত্তা দিতে চায়, বুঝছো? ওভারনাইট তারা কি হইতে চায় বলো তো, মানে কিছু একটা হয়ে যাইতে চায়, বুঝছো? সো এই ইন্টেনশন যাদের আছে তারা সব থেকে বেশি বাসটা খায়, কারণ তারা ওই জিনিসটা সবখানে খোঁজার চেষ্টা করে, বুঝছো? সো এই এই ব্যাপারগুলোতে খুব সাবধান থাকতে হবে ভাই, ঠিক আছে? যারা কমেন্ট এরকম করতেছো খুব সাবধান থাকবে। এই যে দেখো এ কিন্তু ওই ঘটনাটাই ঘটাইছে, বুঝছো? যারা কি ওই কাইন্ড অফ সুগার একটা যে টাইপ, বুঝছো? ওই সুগার টাইপটা যারা খোঁজার চেষ্টা করতেছে, এইখানে কিন্তু এই স্পর্শকটা সেই ঘটনাটা ঘটাইছে। কেউ কোনই পায় না, এ আবার করছে কি 90 ডিগ্রি কোণ পেয়ে গেছে, বুঝছো কিনা? তার মানে ঘটনাটা কি দাঁড়ালো ভাই বলো, এই এত কথা বলার পিছনে কারণ এইখানকার কোণটা সে তৈরি করছে 90 ডিগ্রি, এবং এটা একটা সূত্র তুমি হিসেবে ধরে রাখো, এটা কি একটা সূত্র হিসেবে তুমি ধরে রাখো, বুঝছো? তাহলে আসো এবার, তাহলে এইখানে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে এই কোণটাও ভাই 90 ডিগ্রি, তার মানে কি কোন স্পর্শক, খেয়াল করো কোন স্পর্শক যদি ভাই ব্যাসার্ধের, অর্থাৎ ব্যাসার্ধটা এসে যে বিন্দুতে বৃত্তকে ছেদ করছে, টাচ করছে, খেয়াল করো এই ওবি ব্যাসার্ধ, এই বি বিন্দু কি করছে, বৃত্তের পরিধির মধ্যে টাচ করছে কিনা এসে বা ছেদ করছে কিনা, এইখানে যখন তুমি স্পর্শক আঁকবা তখন এইখানে যে কোণ উৎপন্ন হবে ভাই এই কোণ 90 ডিগ্রি, মানে চোখ বন্ধ করেও যদি তুমি বলো 90 ডিগ্রি হবে, বুঝছো? চোখ বন্ধ করেও 90 ডিগ্রি বলতে হবে তোমার। তাহলে ওকে, তাহলে এই কোণটা এক সমকোণ। এবার দেখো এই 3 নাম্বারটা, যেই কথাটা তোমাকে আমি শুরুতে বলছি, এটা উপপাদ্য 26-এর ডিরেক্ট লাইন, এটা উপপাদ্য 26। যদি দেখো তুমি সর্বসম প্রমাণ করছো না, উপপাদ্য 26, এই যে সর্বসম যে তুমি প্রমাণ করলা, এই ধরো ও থেকে পি রে তুমি যোগ করছো, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে তুমি সর্বসম প্রমাণ করছো, মানে সব দিক থেকে সে সমান। তাহলে সব দিক থেকে সমান মানে কি, পি আর পিবি সমান, নট অনলি পি এ পিবি, যা কিছু আছে তুমি সব কিছুর সমান বলতে পারো। এবং মজার ব্যাপার আরো তোমার আমি বলি, শোনো, এখানে যদি তোমার এই দুটো সর্বসম না, তাহলে এই কোণের সাথে তুমি এই কোণটাও সমান বলতে পারবা, মাথায় রাখো ভাই,
দেখো তোমার আমি বলে দিই, তুমি এই কোণের সাথে ভাইয়া তুমি এই কোণটাও সমান বলতে পারবা, শুধু এটাই না, তুমি এই কোণের সাথে তুমি এই কোণটাও সমান বলতে পারবা। এগুলো তোমার এমসিকিউতে কাজে লাগবে, কথা বুঝছো? আমি একটা এমসিকিউ দিয়ে ভাই সবকিছু তোমারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আসো দেখি, খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে ক্লাস। হ্যাঁ, এবার দেখো একেবারে কনসেপচুয়াল একটা কোশ্চেন। হ্যাঁ, কি বলছে দেখো, একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? দেখি এটা কি অ্যান্সার দিতে পারো। আমি বলতে বলতে দেখো, এটা ধরো একটা বৃত্ত, এবার তোমারে বলছে যে ছেদ, এই যে ছেদ করে যায় মানে ছেদক, বুঝছো? তাহলে কি ছেদ করে যায় মানে কি ছেদক। এই যে খেয়াল করো, এরকম ধরো আমি একটা সরলরেখা আঁকলাম, যখন একটা সরলরেখা আঁকলাম সে কি করছে, এই বৃত্তরে ছেদ করছে কিনা। এই যে দেখো বৃত্তকে এইটা একটা বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এ বিন্দু, আর এই যে বি বিন্দুতে ছেদ করছে। প্রশ্ন হচ্ছে এই একটা সরলরেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? আমারে বলো তো, 3টা 4টা 5টা 6টা 7টা, অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারবে? পারবে না। এই 2টার বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। অনেকের মন আছে না, এই হৃদয়ের মধ্যে কি করতে চায় বলো তো, অনেককেই জায়গা দিতে চায়, তাই না ভাই? তোমার হৃদয়ে তুমি অনেককে জায়গা দিতে পারো, কিন্তু কথা হইলো এই বৃত্তে এই একটা সরলরেখা আঁকলে সে 2টারই জায়গা দিতে পারবে, এর বেশি সে জায়গা দিতে পারবে না। মানে কি, এই সে 2টা বিন্দুরেই ছেদ করতে পারবে, এর বেশি সে কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না, কোনো বিন্দু সে দিতেও পারবে না, বুঝছো? মানে আমাদের হৃদয়ে, এই তো একজন 2 বলছো, গুড, মানে আমাদের হৃদয়ে আমরা অনেককেই জায়গা দিতে পারি, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরলরেখা কিন্তু বৃত্তকে 2টার বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। বুঝতে পারছি? ওকে ফাইন, আসো তাহলে অলরেডি অনেকেই বলছো 2। ওকে, দেখো তো ভাইয়া এই লেখাটা আসলে কেমন বোঝা যায়? আচ্ছা বাদ দাও, এটা দেখো, এটা আমার মনে হয় বেটার বোঝা যাওয়ার কথা। ওকে, আচ্ছা এই ঘ নাম্বার অপশনটা একটু কাট হয়ে গেছে, ধরো এটা 1 2 3 এটা 4, বুঝছো? ওকে, বাট যদি ওটা অপশন কারেক্ট না, সর্বোচ্চ 2টা বিন্দুতেই সেট করতে পারে। ওকে, হ্যাঁ 16 এর 2, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এটা ধরো তোমার পরীক্ষায় চলে আসছে, এটা তোমার পরীক্ষায় ধরো চলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এখানে তোমারে বলছে, কি বলছে, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে, কিভাবে স্পর্শ করছে ভাইয়া? এইবার হৃদয়ের ভিতরে স্পর্শ করছে। হ্যাঁ, কোথায় স্পর্শ করছে এবার? হৃদয়ের ভিতরে স্পর্শ করছে। এই যে হৃদয়ের ভিতরে যে স্পর্শ করলো, অন্তঃস্পর্শ করছে, তাহলে তোমারে বলছে যে বৃত্তের কেন্দ্রদ্বয়ের, এই যে দেখো স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে খেয়াল করো, তোমার আমি বলি, এটা ধরো একটা বৃত্ত, বুঝছো? এটা একটা কি বৃত্ত। এখন এর ভিতরে তোমার কি করতে হবে, আরেকটা বৃত্ত নিতে হবে। ওকে, নিব, সমস্যা নেই, এবং এমন ভাবে নিব, খেয়াল করো এই যে অন্তস্থ ভাবে স্পর্শ করছে এরকম, বুঝছো কিনা? আচ্ছা ফাইন। ওকে, ধরো এটার কেন্দ্র কোথায়? এটা তোমারে বলছে এই দুটার ভাই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই দূরত্বটা কত, এটা তোমার কাছে চাইছে, বুঝছো? এটা কেমনে বের করবো বলো? আচ্ছা দেখি 17 অ্যান্সার করে ফেলো। ওকে, 17 অ্যান্সার করে ফেলো। কেমনে আসে এটা, আমি এটা একটু তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে দেখো, তার মানে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ভাই তোমার কাছে এটা চাইছে, বুঝছো? আসলে দেখি এটা অ্যান্সার করতে পারি কিনা আমরা। একেবারে সহজ জিনিস ভাই, একদম সহজ, খেয়াল করো। আচ্ছা তুমি নরমালি ভাবো তো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি চিন্তা করি, অর্থাৎ এই কেন্দ্রটা কার, বড় বৃত্তটার কেন্দ্র, তাহলে এইখান থেকে শুরু করে এই পুরো পার্টটা পর্যন্ত এটা কার ব্যাসার্ধ? বড় বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা এবার আমার একটু বলো তো তুমি, এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি এই পার্টটা, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই অংশটুকু, এটা কার ব্যাসার্ধ? ছোট বৃত্তের। তাহলে আমারে বলো এই পুরো অংশটা থেকে আমি শুধু এইটুকুরে যদি বাদ দেই, তাহলে আমার কোনটুকু থাকে? আমার কোনটুকু থাকবে? আমার এই অংশটুকু থাকবে কিনা? আমার এই অংশটুকু থাকে কিনা? আচ্ছা অন্য একটা কালার নেই, হ্যাঁ ধরো এইটা নেই, হ্যাঁ এই যে আমার এই অংশটুকু থাকে কিনা, এবং এইটাই হচ্ছে আমার 2 কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এই পুরো দূরত্বটা, অর্থাৎ প্রথম আমার যে বড় বৃত্ত, সেই বড় বৃত্তের ব্যাসার্ধ যদি আমি নেই, আমি যদি কি করি, এই যে বড় যে বৃত্তটা আছে, বড় বৃত্তের যদি ব্যাসার্ধ নেই, এইটুকু তো আমার হচ্ছে কি ছোট বৃত্তের ব্যাসার্ধ না, তাহলে এইটুকু আমার বাদ দিয়ে দিলে কি, দেখো মানে পুরো বৃত্তের বড় বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ থেকে যদি আমি এই ছোট বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এইটুকু দূরত্ব পাবো, যা হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তার মানে কি, এখান থেকে তুমি একটা সূত্র এইভাবে লিখে নিতে পারো যে যদি সে অন্তঃস্পর্শ করে, হ্যাঁ কি করে, অন্তঃস্পর্শ, কি করে, অন্তঃস্পর্শ করে, তাহলে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? দূরত্ব হবে r1। আচ্ছা এখানে অবশ্যই ক্যাপিটাল R1 লিখবো আমি, কারণ বড় আর আগে হবে মাইনাস স্মল r2, বুঝছো? তার মানে কি, বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ ভাই বাদ দিবা। এই যে অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিছো 2, তাহলে এটা একটু মাথায় রাখবা। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে ঘটছে, কারণ দেখো এই পুরোটার ব্যাসার্ধ এটা, নরমালি ভাবো ভাই বড় যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ এখান থেকে এইটা। ওকে, এবার যদি তোমার আমি বলি ছোট বৃত্ত, তার ব্যাসার্ধ এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু বাদ দেয়া মানে কি, আমার 2 বৃত্তের মধ্যবর্তী দূরত্ব না?
তাহলে কি বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিয়ে দিলে আমি তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পাবো, বুঝছো? ওকে, তাহলে এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস তোমার শুধু পয়েন্ট আউট করে আমি বলি, এখানে কিন্তু যে এই 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার বলছে, দুইটাই কিন্তু ব্যাসার্ধ বলছে, বুঝছো? কিন্তু কখনো কখনো ভাই কোশ্চেনের মধ্যে তোমার ব্যাসার্ধ বলা থাকবে না, কি বলা থাকবে? কখনো কখনো দেখবে একটার ব্যাস থাকবে, একটার ব্যাসার্ধ থাকবে। খুবই সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান, হ্যাঁ? আচ্ছা, খুবই সাবধান থাকতে হবে। এই 4 না, 4 না, যে অ্যান্সার করছো 4 ভাই, 4 হবে না। ওকে, এটা 4 হবে না, 2 হবে, 2। এই দেখো, এই ব্যাসার্ধের জায়গায় কখনো কখনো কি থাকতে পারে ভাই? কখনো কখনো ভাইয়া ব্যাস থাকতে পারে, বুঝছো? এবং খেয়াল করো এইখানে একক কি, আচ্ছা তাহলে একটু দেখো, একটু টেকনিক্যাল প্রবলেম আবার হয়েছে, সো এগুলো আসলে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হবে না, এটুকু শিওর থাকো। ওকে, দেখো এখন ঠিকঠাক আছে ভাইয়া, এখন একদম ঠিক আছে, এখন ক্লাস করো, রিল্যাক্সে এখন ক্লাস করো। দেখো আচ্ছা, তাহলে এই যে খেয়াল করো, তাহলে অন্তঃস্পর্শ করলে কি করব আমরা? তাদের যে ব্যাসার্ধ, মাস্ট মাথায় রাখতে হবে ব্যাসার্ধ, হ্যাঁ? তাহলে কখনো কখনো এখানে বলে দিলাম, কিন্তু ব্যাসার্ধের জায়গায় কখনো দেখবা একটার ব্যাসার্ধ আছে, একটার কি ব্যাস বলা আছে, বুঝছো? তাহলে এই যে একটার ব্যাসার্ধ আরেকটার যে ব্যাস, হ্যাঁ? সো এই জিনিসটাকে একটু ভালো করে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ? যে ব্যাসার্ধ ব্যাস এই জিনিসটা আসলে ঠিকঠাক আছে কিনা, কারণ আমরা কিন্তু এখানে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাচ্ছি, এই দূরত্বটা কিন্তু আমার যে এই যে দেখো মাইনাস করছি, এই মাইনাসটা কার? ব্যাসার্ধ দুইটার কিন্তু মাইনাস করছি, বুঝতে পারছি কথা? ব্যাসার্ধ দুইটার মাইনাস করছি, হ্যাঁ? আচ্ছা, একটু প্রবলেম হয়েছে আসলে, একটু টেকনিক্যাল এরর হচ্ছে, একটা কেবলের মধ্যে একটু প্রবলেম হওয়ার কারণে এরকম হচ্ছে আর কি। আশা করি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ এটা হবে না। দেখো আচ্ছা, এটা বোঝা গেছে তাই না? আচ্ছা এবার ধরো, আচ্ছা এটা এই কোশ্চেনে যাওয়ার আগে তোমার আমি বলি, শোনো, এবার ধরো তোমার যদি এবার হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে, ধরো বাইরের দিক থেকে যদি টাচ করে, ধরো এটা একটা বৃত্ত, ওকে, এর কেন্দ্র হচ্ছে এটা, এবং আমি কি করলাম, এরকম একটা বৃত্ত নিলাম, ধরো একটু ছোট বড় করে নিলাম যেন তোমার বুঝতে সুবিধা হয়, ওকে। এবার ধরো বাইরের দিক থেকে কি করছে, তারা একজন একজনের টাচ করছে, ওকে। আচ্ছা এখন তাহলে কি, এই যে খেয়াল করে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব মানে দেখো তো কি বোঝাচ্ছে, জাস্ট একটু নর্মালি ভেবে দেখো। তাহলে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব মানে এইখান থেকে ধরো এইটুকু হচ্ছে কি আমার এই বৃত্তের ব্যাসার্ধ, আর এই দিক থেকে যদি আমি বলি তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব মানে কি আমার এই বৃত্তের ব্যাসার্ধ। এবং দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কথাটার মানে কি, মানে এই পুরো দূরত্বটা না, অর্থাৎ এটাকে যদি আমি R1 বলি, এটাকে যদি আমি R2 বলি, তাহলে কি হবে বলো তো? এবার R1 প্লাস R2 করতে হবে না? তারপরে যখন আমার কি দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করবে, বাইরের দিক থেকে স্পর্শ করবে একজন আরেকজনকে, তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কি তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, মাস্ট। এটা কি, এটা কিন্তু ব্যাসার্ধের যোগফল, বুঝছো? মাথায় রাখতে হবে ভাইয়া যে ব্যাসার্ধ আছে নাকি ব্যাস আছে। কখনো কখনো এই ব্যাসার্ধের জায়গায় ব্যাস দেওয়া থাকবে, আবারও বলি কখনো সেন্টিমিটারের জায়গায় দেখবা এই দুইটা একক, একটা সেন্টিমিটারে থাকবে একটা মিটারে থাকবে। কখনো দেখবা এই দুইটা ব্যাসার্ধে থাকবে না, একটা ব্যাসার্ধে থাকবে একটা ব্যাসে থাকবে। কথা বুঝাইতে পারছি? ওকে ফাইন, এবার আসো। আচ্ছা দেখি নেক্সট পার্টে এবার যাই। কি বলছে, কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধের মধ্যবর্তী কোণের পরিমাণ দেখছো? এই কোশ্চেনটা তোমার আমি অলরেডি বলছি, এটা 90 ডিগ্রি। এটা কোনটা দেখো, এই যে একটা বৃত্ত, বুঝছো? অনেক বড় একটা বৃত্ত আঁকলাম, দেখো এই বৃত্তে যদি তুমি একটা ব্যাসার্ধ চিন্তা করো, ধরো এটা একটা ব্যাসার্ধ, ওকে, ধরো ও একটা ব্যাসার্ধ, এই এ বিন্দুটা কি বৃত্তের পরিধির উপরে আছে কিনা,
এই পরিধিতে যদি তুমি একটা স্পর্শক আঁকো, এই কথাটা এখানে আর কি বলছে, বুঝছো? তাহলে এদের যে অন্তর্গত কোনটা না এই কোনটা হবে 90 ডিগ্রি, এটা কিন্তু একটু আগে আলোচনা করে আসছি। তাহলে নিঃসন্দেহে তুমি বলতে পারো কত, 90 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা এরপরে আসো, দেখো কি বলছে এখানে, দেখো তো চিত্রে কোণ এপিবি, আচ্ছা এর মান কত, বুঝছো? এটা হবে কি, এর মান কত। ওকে, এত মান কত। ওকে, আচ্ছা এত এর মান কত এপিবি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাই, প্যানিক হওয়ার কিছু নাই। ওকে, একদম প্যানিক হওয়া যাবে না, কোনো কোশ্চেন দেখে যদি প্যানিক হয়ে যাও তাহলে এমনিতেই পারবা না, কথা বুঝা গেছে? আচ্ছা 18 এর বলছে 19, হ্যাঁ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ থ্যাংক ইউ কে কে, আচ্ছা তাসনিম আনসার করছো, মিফতাহুল, হ্যাঁ 90 ডিগ্রি, থ্যাংক ইউ সো মাচ, 18 নাম্বারটা কারেক্ট, একদম কারেক্ট। ওকে, এবার দেখো এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। দেখো এই যে এখানে বলছে তোমারে, দেখো এপিবি এর মান কত, খেয়াল করো তোমার কোশ্চেনের মধ্যে কি বলছে, কোশ্চেনের মধ্যে বলছে এবার এপিবি এর মান কত, এপিবি এর মান কত, এটা তোমার কাছে চাইছে। আচ্ছা তোমার আসলে কোনো কিছু জানার দরকার নেই, নরমালি একটু চিন্তা করো, তুমি আমারে বলো তো ভাই এই কোণটার পরিমাণ কত, নিঃসন্দেহে বলবা না 90 ডিগ্রি, কারণ এটা নিয়ে অলরেডি আমি 2বার আলোচনা করছি। আর এই কোণটার পরিমাণ কত ভাইয়া, 90 ডিগ্রি। আচ্ছা এবার তোমার আমি যদি বলি একটু চিন্তা করো তো, এ থেকে ও, ও থেকে বি, তারপরে বি থেকে মনে করো পি, আবার ধরো পি থেকে এ, এই জিনিসটা অর্থাৎ এই চারটা বাহুরে একটা কি চতুর্ভুজের মতো লাগে কিনা, সে যেমন চতুর্ভুজই হোক না কেন ভাই, আমার যে বর্গ হইতে হবে, আমার যে আয়ত হইতে হবে, তার তো কোনো বাধা ধরার নিয়ম নেই, আছে না? ধরো এটা একটা চতুর্ভুজ এ ও বি পি, এটা একটা চতুর্ভুজ। এখন খেয়াল করো চতুর্ভুজের চারটা যে কোণ থাকে, এই চারটা কোণ কত ডিগ্রি হয় জানো? এই চারটা কোণের পরিমাণ সর্বদা 360 ডিগ্রি বা 4 সমকোণ মাস্ট হইতেই হবে। মানে সে যদি বাংলাদেশি কোনো চতুর্ভুজ হয় তাও 360 ডিগ্রি বা 4 সমকোণ হবে, এবং সে যদি ভাই আয়ারল্যান্ডের বা ধরো সে উগান্ডা, বুঝছো, সে উগান্ডার যদি কোনো একটা চতুর্ভুজ হয়, ধরো উগান্ডায় তুমি চলে গেছো, এই উগান্ডায় গেলেই চতুর্ভুজের পরিমাণ যে চারটা কোণ তার চতুর্ভুজের, হ্যাঁ এই চারটা কোণ কখনো চেঞ্জ হবে না, বুঝছো? ওই উগান্ডায় গেলেও কিন্তু 360 ডিগ্রি বা 4 সমকোণই থাকবে, বুঝছো? আবার ইউএসএ তে যদি যাও, খুব বেশি ডেভেলপড কান্ট্রি তাই না, এই ইউএসএ তে গেলেও কিন্তু 360 হবে, এটা কিন্তু 400 ডিগ্রি হয়ে যাবে না, কথা বুঝতে পারছি? ওকে, বাংলাদেশে যেমন 360, ইউএসএ তেও 360 ভাই। ওকে, সো বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হইলেও এই দিক থেকে কি একটা ব্যালেন্সিং আছে। ওকে, এবার আসো তাহলে, যেহেতু এই কোণ তুমি জানো 90, এটাও যেহেতু তুমি জানো 90, আর এইখানে তোমার বলছে 130 ডিগ্রি, তাহলে 90 মিলে 180 চলে গেছে, আর থাকে 180, তাহলে 180-র মধ্যে এখানে আছে 130 ডিগ্রি ভাই, তাহলে এই কোণটা আর কত ডিগ্রি বাকি থাকলো? 90 চলে গেছে, আর 180 থাকে, সেই 180-র মধ্যে এখানে 130, তাহলে 130 যদি হয় এটা কত, 50 ডিগ্রি। খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা 18 নাম্বার এখনো কেন আসো ভাই, এরপর একটু আগাও, সামনের দিকে আগাও, এটা কত, 50 ডিগ্রি। হ্যাঁ এটা কত, এটা এই যে 50 ডিগ্রি। ওকে, আচ্ছা কারণ 30 আর 50 কত হয়, 180 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, গুড তাসনিম, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো এখানে কি বলছে, এবার দেখি এটা পারো কিনা। একেবারে সহজ জিনিস, কি বলছে, এ ও বি ইকুয়াল তোমার বলছে 120 ডিগ্রি, এই কোণটা দেখো খেয়াল করো, এই কোণটা বলছে 120, ফাইন 120 বলছে, ভালো কথা। তাহলে তোমার বলছে এপিও কত, এপিও, এই যে এপিও এর মান কত, তুমি আমার একটু বলো। আমি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা যদি বিবেচনা করি, এই দুজন কি সর্বসম, উপপাদ্য 26 অনুযায়ী আমরা কি প্রমাণ করছি না? তো এই দুই ত্রিভুজ যদি সর্বসম হয় মানে কি সব দিক থেকে সমান না? তাহলে তুমি আমারে বলো তো এখানকার এই কোণটার এই কোণটা কি 100% সমান হবে কিনা? এটা আমি আগেও একটু আগে আলোচনা করে আসছি তাই না? কোন কোশ্চেনে এটা আলোচনা করলাম দেখো তো, এটা কোন কোশ্চেনে আলোচনা করলাম, এই যে এদিকে, এই যে এখানে দেখো, আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। এটা কত নাম্বার কোশ্চেন ছিল, 15 নাম্বার। হ্যাঁ এই 15-এ যে আলোচনা করছি, অর্থাৎ এই যে দেখো এই দুটো ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজ, অর্থাৎ এ ও পি আর কি বি ও পি, এরা দুজন যে সর্বসম, এটা আমরা উপপাদ্য 26 থেকে কিন্তু জানি, রাইট? তাহলে এই অনুযায়ী আমার তুমি বলো তো সব দিক থেকে সমান মানে কি এই কোণের সাথে এই কোণও সমান হবে না? তাহলে আমার বলো এইটা যদি হয় কত, কত ডিগ্রি বলছে এখানে, 120 ডিগ্রি বলছে তাই না? তাহলে এইটা যদি 120 হয়, তাহলে আমার তো এইখানে 90 ডিগ্রি চলে গেছে, এখানেও 90 চলে গেছে, এটা যদি 120 হয়, দেখো কাইন্ড অফ এটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আসছে, বুঝছো? এটা যদি 130 হয়, এটা কত বলছি, 50 ডিগ্রি বলছিলাম না? এবার আসো তো, এবার তোমার বলছে এই কোণটা 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে ভাইয়া, পুরো কোণটা খেয়াল করো, এই পুরো কোণটা কত হবে, এই পুরো কোণটারে তুমি বলবা 60 ডিগ্রি, তাহলে পুরোটা যদি 60 হয় তার অর্ধেক থাকবে এখানে 30 ডিগ্রি, কেন? কারণ এই দুইটা কোণ তো সমান সমান তাই না? তাহলে নিচেও থাকবে 30 ডিগ্রি, কত, নিচেও থাকবে 30, একদম সিম্পল জিনিস। তাহলে এই এপিও এর মান কত, 30 ডিগ্রি, কত, 30, খুব কঠিন কিছু, এই তো, গুড তাসনিম। হ্যাঁ মিফতাহুল আসলে 50 ভাই কোনটারে বলছো ভাই, 50, আচ্ছা 19 এর 50, ঠিক আছে 19 এর 50, ঠিক আছে। এবার আসো 21-এ আসো, 21-এ কি বলছে, কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, দেখি এটা কয়জনে পারো, কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, বলো দেখি কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। ওকে আচ্ছা জুহান, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, হ্যাঁ 30 ডিগ্রি হবে, ঠিক আছে 30 ডিগ্রি, আগের কোশ্চেন
বাট এটা তুমি একটু কোশ্চেন নাম্বারটা একটু দিলে আরো বেটার হইতো। হ্যাঁ ওকে, এটা হচ্ছে কথা। হ্যাঁ এবার বলো এখানে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, দেখি এটা কয়টা বহির্বৃত্ত আঁকা যায় বলো, কয়টি আমরা বহির্বৃত্ত আঁকতে পারি দেখি। আচ্ছা তোমাদের রেসপন্স রেট কেন জানি কমে গেছে ভাই, কি স্টামিনা হারাই ফেললা নাকি, বুঝলাম না কিছু। হ্যাঁ স্টামিনা রাখতে হবে তো। ওকে দেখো, আচ্ছা 21 নাম্বার, কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, এটা হচ্ছে 3টি বহির্বৃত্ত আঁকা যায়। ওকে আচ্ছা কেমনে 3টা বহির্বৃত্ত কেমনে আঁকা যায় আমি তোমারে বলি। দেখো ধরো আমরা একটা ত্রিভুজ আঁকি। ওকে ধরো এটা একটা ত্রিভুজ এবং তার 3 বাহুরে আমরা কি করবো, এইভাবে বর্ধিত করে দিব, বুঝছো, এই যে বর্ধিত করলাম। ওকে তোমাদের বইয়ে তুমি জাস্ট একটা বহির্বৃত্ত আঁকছো, এটা হচ্ছে কি 8.5 এর সম্পাদ্য কত বলো তো, সম্পাদ্য 11 নম্বরে তুমি শুধুমাত্র একটা বহির্বৃত্ত এরকম আঁকছো। এই দেখো তোমার বইয়ের মধ্যে যে বহির্বৃত্তটা দেয়া, তুমি শুধু এই যে একটা বহির্বৃত্ত আঁকছো, এই যে বহির্বৃত্ত আগে ক্যাচ করো, অনেকেই বহির্বৃত্তের সাথে অন্তর্বৃত্তরে গুলাই ফেলো। আরে ভাই এটা কোন ধরনের বৃত্ত হইলো ভাই, আচ্ছা ট্রাম্পের মাথা হইলেও তো হইতো। ওকে ধরো এটা ভাই একটা বৃত্ত, বুঝছো, এটা বাংলাদেশি বৃত্ত। ওকে আচ্ছা হ্যাঁ 21 ঠিক আছে। এই যে ধরো এই বৃত্ত, এটা কি বহির্বৃত্ত মানে কি বলতো, দুই বাহুর বর্ধিতাংশকে এরকম টাচ করবে এবং একটা বাহুকে বাইরের দিক থেকে টাচ করবে, তাই না? কেন আমি কি চাইলে এইখানে ভাই আঁকতে পারি না, এইখানেও তো আঁকতে পারি চাইলে, এই যে ধরো এই যে এইখানে আঁকতে পারি। ওকে কেন চাইলে আমি এইখানে আঁকতে পারি না, এখানেও তো আঁকতে পারি 100%। তাহলে কয়টা বহির্বৃত্ত আঁকা যায় ভাই, 3টা বহির্বৃত্ত আঁকা যায়। তাসনিম থ্যাংক ইউ সো মাচ। ওকে এরপরে আসো আজকের একেবারে লাস্ট এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার বইয়ের বাইরেরও কনসেপ্ট আছে এখানে, বুঝছো, কিন্তু এই কনসেপ্ট তোমার আসলে জানা দরকার, তোমার জানতে হবে এটা। এবং যারা আমার আগে যে আমার আসলে ফ্রি ক্লাসগুলো তোমাদের টেস্ট এক্সামের আগে যখন আমি ফ্রি ক্লাসগুলো নিছি, তখনও কিন্তু এই জিনিসটা তোমাদের আমি ক্লাসে পড়াই দিছিলাম, বুঝছো, এই জিনিসটা আমি তখনও তোমাদের ক্লাসে আসলে পড়াই দিছি। ওকে দেখো এইটা বলছে তোমারে যে ত্রিভুজের পরিবৃত্ত, এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিবৃত্তের কেন্দ্রের কথা বলছে, কি বলছে, পরিবৃত্তের কেন্দ্র। এখন তোমার আগে জানতে হবে যে ত্রিভুজের পরিকেন্দ্র বলতে আসলে কি বোঝায়, এটাকে জানতে হবে না। দেখো পরিকেন্দ্র জিনিসটা একেবারে সহজ একটা জিনিস, সেটা হচ্ছে কি ত্রিভুজের, দেখো ত্রিভুজের পরিকেন্দ্র জিনিসটা হচ্ছে কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমাদ্বিখণ্ডক যদি তুমি আঁকো, কি করো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যদি তুমি সমাদ্বিখণ্ডক আঁকো, ধরো এটা একটা ত্রিভুজ এবিসি। ওকে এখন তুমি কি করলা, এর যে কোনো দুই বাহু তুমি চাইলে 3 বাহুর সমাদ্বিখণ্ডিত করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর সমাদ্বিখণ্ডক যদি তুমি আঁকো, ধরো 3টা বাহুরে তুমি সমাদ্বিখণ্ডক আঁকলা, এরা কি করবে, যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটাই হবে ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে কি বললাম, ত্রিভুজের বাহু, দেখো বাহুগুলোর সমাদ্বিখণ্ডক, বাহুগুলোর এই পরিকেন্দ্র কিভাবে চিনবো, বাহুগুলোর সমাদ্বিখণ্ডক, সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে কি ছেদ করে, এইটারে আমরা বলি কি ভাইয়া, এটারে আমরা বলি কি, এটারই আমরা বলি মূলত পরিবৃত্তের কেন্দ্র, বুঝছো, বা পরিকেন্দ্র, বুঝছো, এটারে আমরা বলি কি, এইটারে আমরা বলি বেসিক্যালি পরিকেন্দ্র। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এটার আমরা পরিকেন্দ্র বলি, তাহলে এখন এই পরিকেন্দ্রটা 3টা ত্রিভুজের জন্য কোথায় কোথায় থাকে এরকম একটা সিদ্ধান্ত তোমার এখানে জানাইছে। এই কোশ্চেনটা দেখি কে কারেক্ট আনসার দিতে পারো, দেখি একবারে লাস্ট কোশ্চেন এটা। হ্যাঁ 22, দেখি কে কে কারেক্ট আনসার দিতে পারো, দেখি কেউ পারো কিনা, একটু সময় দিলাম। ওকে 22, যে এটা দিতে পারবা আমি ধরে নিব সে নট অনলি প্রো ম্যাক্স, সে আলট্রা প্রো ম্যাক্স, আমি ধরে নিব যে সে আলট্রা প্রো ম্যাক্স, এটা যে কারেক্ট আনসার দিতে পারবা। ওকে আচ্ছা শারমিন আক্তার, হ্যাঁ তুমি আগের আনসার যেটা দিছো ভাইয়া এটা হচ্ছে কি গ, দেখি আগের আনসারে কি ছিল, হ্যাঁ গ এটা কারেক্ট, ঠিক আছে। ওকে এবার আসো আমি বলি, এইখানে দেখো অতিভুজের উপর থাকবে যদি তা, এই পরিবৃত্তের কেন্দ্র তোমারে বলছে যে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপরে থাকবে যদি তার সমকোণী ত্রিভুজ হয়। খেয়াল করো কোন ত্রিভুজ, তোমারে বলছে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কোথায় থাকবে, অতিভুজের উপরে। এটা কি কারেক্ট ভাই, তুমি না জানলে তো এটা বলতে পারবে না, তাই না? তাহলে একটা কাজ করি, তোমার আমি এই কথাগুলো একটু লিখে দেই। হ্যাঁ দেখো এই কথাগুলো তুমি জাস্ট একটু জেনে রাখো, কেমন, তোমার এটা কাজে লাগবে। আসো তাহলে এই যে যেহেতু এখানে পরিবৃত্তের কেন্দ্র বলছে না, তাহলে এই কেন্দ্র আমি আমি ওই কথাটাকে আর লিখতেছি না, তাহলে পরিবৃত্তের কেন্দ্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় থাকবে আমি বলে দেই। দেখো সমকোণী ত্রিভুজে ত্রিভুজের অতিভুজের উপরে থাকবে। ওকে আচ্ছা দেখো তাহলে সমকোণী ত্রিভুজে কোথায় থাকবে, অতিভুজের উপরে। তুমি একটা সমকোণী ত্রিভুজ নিতে পারো, নিয়ে কি করতে পারো ভাই, তার জন্য তুমি একটা পরিবৃত্ত আঁকতে পারো, একে দেখবা অতিভুজের উপরে মাস্ট তোমার কি পড়বে, কেন্দ্রটা ওই পরিকেন্দ্রটা অতিভুজের উপরে থাকবে। এরপরে আসো, এবার যদি তোমার বইয়ের মধ্যে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ তো তোমার বইয়ে আসেই ভাই, তোমার বইয়ের মধ্যে যে ত্রিভুজটা দেয়া ওটা কিন্তু একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজে কোথায় থাকে,
ত্রিভুজের অভ্যন্তরে, আবার কেউ বললো না যে বৃত্তের অভ্যন্তরে, হ্যাঁ। কারণ দেখো বৃত্তের কেন্দ্র তো বৃত্তের অভ্যন্তরেই থাকবে ভাই, বৃত্তের বাইরে কোথাও থাকবে? হ্যাঁ, এটা যদি আসলে কেউ যদি বলো যে এই পরিবৃত্তের কেন্দ্র বৃত্তের ভিতরে থাকবে, একবারে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, একদম ভুল না, বুঝছো? কারণ বৃত্তের কেন্দ্র আসলে বৃত্তের ভিতরেই থাকে, বৃত্তের বাইরে থাকে না, হ্যাঁ। বাট কোশ্চেনটা হচ্ছে যে ওই যে পরিকেন্দ্রটা সেটা কি ত্রিভুজের ভিতরে থাকবে না বাইরে থাকবে? তাহলে যদি ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণীর জন্য যদি ত্রিভুজের অভ্যন্তরে থাকে তাহলে স্থূলকোণীর জন্য হইলে কি হবে? এটা কি মনে মানে আলাদাভাবে মনে রাখার দরকার আছে? এই দেখো স্থূলকোণী ত্রিভুজের বাইরে থাকবে, বুঝছো? তার মানে তোমারে মনে রাখতে হবে কোনটা জানো? এই সমকোণী ত্রিভুজেরটা। কেন? কারণ এই সূক্ষ্মকোণী জিনিসটা তো তুমি ভাই অলরেডি তোমার বইয়েই প্র্যাকটিস করে আসছো। সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য তুমি কি পরিবৃত্ত আঁকছো না? তাহলে যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য তুমি পরিবৃত্ত আঁকছো, তাহলে তুমি জানো যে ওই পরিবৃত্তটা কোন দিক দিয়ে যায়? ত্রিভুজের মানে পরিবৃত্তটার কেন্দ্রটা কোথায় থাকে? ত্রিভুজের অভ্যন্তরে থাকে। তোমার বই একটু বের করো, যদি মনে না পড়ে তাহলে বইটা একটু বের করো, বের করে তুমি এই যে পরিবৃত্ত যেটা আঁকছো এটা একটু বের করে দেখো, তাহলে দেখবা পরিবৃত্তটা তোমার ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরেই আছে, বুঝছো? তাহলে এই অভ্যন্তরটা যদি তুমি মনে রাখো তাহলে তোমার এই স্থূলকোণীটা তোমার মনে রাখার দরকার নেই, কারণ সূক্ষ্মকোণী আর স্থূলকোণী দুটা কি বিপরীতধর্মী। তাহলে যদি সূক্ষ্মকোণীর জন্য ত্রিভুজের অভ্যন্তরে থাকে তাহলে স্থূলকোণীর জন্য কোথায় থাকবে? ত্রিভুজের বাইরে থাকবে। আচ্ছা, আর সমকোণীটা শুধু মনে রাখবা ত্রিভুজের উপরে, বুঝছো? ত্রিভুজের অতিভুজের উপরে, নট ত্রিভুজ, হ্যাঁ। এই হচ্ছে টোটাল বিষয় আমাদের আজকের ক্লাসের। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমাদেরকে আমি কিছু কথা বলি, শোনো। সেটা হচ্ছে কি যে তোমরা অনেকেই হয়তো বা জানো না যে আমাদের অলরেডি একটা আসলে কোর্স চলতেছে। দেখো অলরেডি একটা কোর্স আমাদের চলতেছে, যেই কোর্সটার ব্যাপারে অনেকেই তোমরা আসলে মেসেজ টেসেজ করো যে ভাইয়া কিভাবে সেই কোর্সটা পাবো। আমি তোমারে বলি, তোমরা যারা মিনিমাম পড়ালেখা করছো ভাই, মিনিমাম মানে কিছুই পড়ো নাই এক কথায়, হ্যাঁ। এই যে অনেকে অ্যান্সার করছো এবার, হ্যাঁ 22, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো তোমার আমি কিছু কথা বলি, তোমার এটা কাজে লাগবে, সব থেকে বেশি কাজে এটা লাগবে তোমার। অর্থাৎ যারা মোটামুটি থেকে শুরু করে একেবারেই কিছুই পড়ো নাই এবং যারা খুব ভালো পড়ালেখা করছো তাদের জন্য একটা সেকশন আমাদের কি আলাদাভাবে আছে। তুমি কি করবা? দেখো তুমি করবা কি, আই এডুকেশনের ওয়েবসাইটে চলে যাবা, কথা বুঝতে পারছি? দেখো জাস্ট একেবারেই সিম্পল প্রসেস, তুমি আই এডুকেশন গিয়ে সার্চ করবা। এই যে দেখো খুবই সিম্পল, হ্যাঁ। এই যে কোনো ব্রাউজার থেকে গিয়ে তুমি কি করবা? আই এডুকেশন ভাই সার্চ করবা। এই দেখো আই এডুকেশন যখন তুমি সার্চ করবা তুমি ডিরেক্টলি কি করবা? দেখো তো এই যে আই এডুকেশনের এই যে ওয়েবসাইট এরকম চলে যাবা, বুঝছো? চলে যাওয়ার পরে কাজ কি তোমার? কাজ হইলো এই যে তুমি সকল কোর্সে ঢুকবা, বুঝছো? এই সকল কোর্সে যদি তুমি ঢুকো তুমি এখানে গিয়ে এসএসসির একটা কর্নার পাবা। এই দেখো যখন তুমি সকল কোর্সে ঢুকবা, এই দেখো এসএসসির একটা আইকন দেখতে পাচ্ছ, এই এসএসসির আইকনে তুমি ঢুকবা। ঢুকার পরে যদি তুমি দেখো ভাই এখানে আমাদের একটা কোর্স একেবারেই লেটেস্ট চলতেছে, খেয়াল করো। এই দেখো এখানে যদি তুমি একটু খেয়াল করো, এই যে এই কোর্সটা তুমি একটু খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো ক্লাস আমরা তোমাদেরকে দিয়ে দিব। এই দেখো 151টা ক্লাস আমাদের এখানে থাকবে এবং মজার ব্যাপারটা হচ্ছে ভাই তোমার এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা তোমাদেরকে মেন্টর সাপোর্ট দিব। ধরো তুমি পড়তে গেছো কিন্তু কোনো কারণে ভাই তোমার আসলে পড়ালেখায় গিয়ে একটু প্রবলেম হইতেছে, তুমি আমাদেরকে জাস্ট একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করলে আমাদেরকে তুমি রিচ করতে পারবা, খুব বেশি কষ্ট তোমাদের জন্য হবে না ইনশাআল্লাহ, ওকে। এবার দেখো তাহলে এই যে কোর্সটা, এই কোর্সে আসলে তুমি কি কি পাবা একটু জাস্ট খেয়াল করো তো। দেখো বাংলার জন্য তুমি কি পাচ্ছ ভাইয়া, একটু জাস্ট নরমালি একটু চিন্তা করে দেখো। তুমি এই যে বাংলার জন্য তুমি 20টা ক্লাস পাবা, ওকে। জাস্ট একটু চিন্তা করো, বাংলার জন্য 20টা, ইংলিশে তুমি পাবা 25টা, আইসিটির পাবা 7টা, ইসলাম শিক্ষার পাবা 11টা, বাংলাদেশ বিশ্ব পরিচয় 6টা ক্লাসে তোমার শেষ, ওকে। যারা সায়েন্সের স্টুডেন্ট স্পেশালি তাদের কিন্তু এই জায়গাগুলোতে ভাই খুব বেশি তোমাদেরকে কিন্তু প্যারা খাইতে হয়, হ্যাঁ। এবার দেখো সাধারণ গণিতে 19টা ক্লাস, এই 19টা ক্লাসের মধ্যে তোমরা কিন্তু একেবারে লেটেস্ট যে তোমাদের টেস্ট মানে তোমাদের যে টেস্ট পেপার আসতেছে, বুঝছো, একেবারে সেই লেটেস্ট কোশ্চেনগুলো তোমরা পাবা। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা কিন্তু তোমাদের জন্য সেই ক্লাসগুলো রেডি করতেছি, রেকর্ড করতেছি, বুঝছো। তোমরা যারা যারা অলরেডি ভর্তি হয়েছো তারা অলরেডি দেখতেছো যে আমাদের এখনো সবগুলো ক্লাস কিন্তু ওয়েবসাইটে এখন আমরা দেই নাই, আপলোড করি নাই। তার মানে কি সবগুলো ক্লাস যেহেতু আমরা এখনো ওয়েবসাইটে আপলোড করি নাই, মানে কি বুঝতেছো ভাই? তার মানে এই যে ক্লাসগুলো যে আমরা আপলোড এখনো করি নাই, কেন করি নাই? আমরা চাইলে তো আপলোড করে দিতে পারতাম, আমরা এই কারণে আপলোড করি নাই কারণ এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো আমাদের রেকর্ড হচ্ছে, চলতেছে। আমরা চাচ্ছি তোমাদেরকে একদম লেটেস্ট যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো যেন দিতে পারি, একবারে আপডেটেড যে ইনফরমেশন এবং আপডেটেড যে টেস্ট পেপার তোমাদের আসতেছে বা তোমাদের যে সাপ্লিমেন্টগুলো আসবে সেইগুলো দিয়ে যেন আমরা তোমাদেরকে একবারে লেটেস্ট সলিউশন ক্লাস দিতে পারি এবং সেভাবে যেন তোমাদেরকে পড়াইতে পারি, যেন তোমাদের কোনো ইস্যু নিয়ে কোনো প্রকার প্যারা খাইতে না হয়, বুঝছো। এই দেখো সাধারণ গণিতের পরে উচ্চতর গণিতে 21টা ক্লাস পাবা, রসায়নে পাবা 12টা ক্লাস, মানে বুঝো তোমাদের শর্ট সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে? টোটাল 6টা না? এই 6টা চ্যাপ্টারের উপরে তুমি কি পাবা?
এখানে ধরো 6টা বেসিকের ক্লাস পাবা, বাকি 6টা ক্লাসে তোমার কি থাকবে বলো তো, ক্রিয়েটিভ এমসিকিউ শর্ট কোশ্চেন। মানে তুমি কিছুই পড়ো নাই, ঠিক আছে, তুমি কিছুই পড়ো নাই, সো তোমার কোনো প্রকার প্যারা খাইতে হবে না। এবং তোমরা যারা আর্টসের আছো তাদের জন্য সুবিধা আছে, সেটা কি জানো, এই যে যেগুলো কমন সাবজেক্ট মানে বাংলা বলো, ইংলিশ বলো, আইসিটি বলো, হ্যাঁ, এই তারপরে হচ্ছে রিলিজিয়ন বলো, এই সাবজেক্টগুলো তো মোটামুটি তোমাদের সবার কমন না, মানে কম্পালসারি সাবজেক্ট না, ওকে। আচ্ছা, যারা এই যে ক্লাস 9-এ যারা আছো ভাই, তুমিও চাইলে এই কোর্সে ভর্তি হতে পারো। কেন জানো, কারণ তুমি এই কোর্সে যদি ভর্তি হও তাহলে এই যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, তোমার এই চ্যাপ্টারগুলো যদি খুব ভালো করে পড়া থাকে ভাই, তুমি বিশ্বাস করো এই চ্যাপ্টারগুলো তোমার ভালো করে পড়া থাকলে তুমি বোর্ড পরীক্ষায় অনেক বেশি আগায় থাকবা। কারণ এই শর্ট সিলেবাসের মধ্যে যেই চ্যাপ্টারগুলো আছে মেইনলি কোশ্চেন এগুলো থেকেই আসবে, বুঝছো? এটা আমার কথা না, তোমার যদি কেউ পরিচিত কেউ থাকে তারেও তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, মানে যে পড়ায় তারে তুমি একটু জিজ্ঞেস করে দেখতে পারো, হ্যাঁ, যে এই যে শর্ট সিলেবাস অর্থাৎ 26 ব্যাচের যে সিলেবাসটা, এই সিলেবাসটা কতটা তোমার জন্য উপযোগী। এইখান থেকে তুমি ঠিক মতো যদি কভার করতে পারো, তোমার জন্য ভাই আমি তোমার গ্যারান্টি দিয়ে বলছি যে তুমি অনেক বেশি আগায় থাকবা। কারণ এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম ক্রিয়েটিভ কোশ্চেন তোমার আসবে এবং এমসিকিউ তো তুমি এগুলো থেকে পাবাই, বুঝছো? বাট বাকি যে চ্যাপ্টারগুলো অর্থাৎ এসএসসি 26 ব্যাচের সিলেবাসের মধ্যে যেগুলো নাই সেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো থেকে এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসবে, বাট ম্যাক্সিমাম ক্রিয়েটিভ আসবে এই শর্ট কোশ্চেন, এই শর্ট চ্যাপ্টারগুলো থেকেই, মানে এসএসসি 26 ব্যাচের যে সিলেবাস সেটা থেকে, বুঝতে পারছি? এই দেখো ফিজিক্সের 15টা ক্লাস, জীববিজ্ঞানের 15টা, বুঝছো? তার মানে কি, এই যে খুবই সিম্পল, এই যে কোর্সে যদি তুমি ভর্তি হইতে চাও একেবারে সিম্পল ওয়েতে তুমি এখান থেকে ভর্তি হইতে পারবা কোর্সে, হ্যাঁ। এবং তোমাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি ভাই, সেটা হচ্ছে কি, সেটা হলো যে তোমরা যদি 31 ডিসেম্বর মানে 31 ডিসেম্বরের আগে যদি কেউ ভর্তি হও, কত, কেউ যদি 31 ডিসেম্বরের আগে ভর্তি হও, দেখো 31 ডিসেম্বর, ওকে, এর আগে যদি কেউ ভর্তি হও, 31 ডিসেম্বরের মধ্যে যদি কেউ ভর্তি হও, তবে তুমি ম্যাক্সিমাম ভাই 50% ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা। ম্যাক্সিমাম কত, 50% ডিসকাউন্টে। কত, আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল কত, টোটাল হচ্ছে ধরো 3000 টাকা। কত, আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল 3000 টাকা। কিন্তু ভাই তুমি এই 31 তারিখের মধ্যে যদি ভর্তিটা হও, দেখো আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল 3000 টাকা, বুঝছো? কিন্তু তোমার জন্য গুড নিউজটা হচ্ছে কি, তুমি যদি 31 ডিসেম্বরের মধ্যে ভর্তি হও তবে তুমি 50% ডিসকাউন্টে অর্থাৎ মাত্র এই 1499 টাকায় তুমি ভর্তি হইতে পারবা। এবং এটা 31 তারিখের পরে কিন্তু এই সুযোগটা তুমি পাবা না ভাই। তুমি লাইনে স্টুডেন্ট হইলেও তুমি এটা ভর্তি হইতে পারবা, কারণ তোমার এই কোর্স যদি করা থাকে এরপরে জাস্ট অল্প কয়েকটা চ্যাপ্টার, সেগুলো তুমি খুব সহজে ক্লাস 10 তো তুমি জানুয়ারি থেকেই উঠবা, এই ক্লাস 10-এ উঠলে তুমি মনে করো এপ্রিলের মধ্যে বাকি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে পারবা এবং আমাদের সেই কোর্সও আসবে, ওকে। সো এই হচ্ছে টোটাল আমাদের কোর্সের একটা ব্যাপার। তার মানে কি, যারা মিনিমাম পড়ালেখা করছো এবং যাদের এখনো পর্যন্ত ধরা কিছুই পড়ো নাই ভাই, সবাইকে এই কোর্সটা সমানভাবে উপকৃত করবে। যারা খুব ভালো পড়ালেখা করছো তাদের জন্য আমাদের আলাদা একটা সেকশন থাকবে, মানে ওখানে শুধু ক্রিয়েটিভ এমসিকিউ প্র্যাকটিস শিট থাকবে, যে তুমি কত বেশি প্র্যাকটিস করতে পারো। কথা কি বুঝাইতে পারছি? তো এই হচ্ছে ওভারঅল সবকিছু। তাহলে সবাই দ্রুত কি করো, কোর্সে এনরোল করে ফেলো এবং খুব ভালো পড়ালেখা করো। কারণ দিন শেষে এখন ভাই এত ভালো রেজাল্ট, সেই ভালো রেজাল্টের মাঝে যদি তোমার আসলে রেজাল্ট খারাপ হয় এবং এসএসসি 26 ব্যাচ তোমাদের সিলেবাস ভাই শর্ট, কি বললাম, তোমাদের ভাই সিলেবাস শর্ট, এই শর্ট সিলেবাসে এসে যদি তোমার ভাই রেজাল্ট খারাপ হয় তাইলে তোমার মতো হতভাগা আর কেউ হবে না। কথা বুঝছো? এই আফসোস সারা জীবন তোমার থেকে যাবে। কারণ এই শর্ট সিলেবাস দিয়েও যদি তুমি এখন মিনিমাম জিপিএ 5 তুমি না পাও তাইলে তো হবে না। এবং আমাদের এই ক্লাসগুলোকে আমরা এমন ভাবে সাজাইছি ভাই, তুমি যদি কিচ্ছু না পড়ো, ধরো কিচ্ছু জানো না, 4টা মাস ভাই তুমি ডেডিকেশন দিয়ে তুমি কি করবা, পড়ালেখা করবা এবং খুব কি বলবো যে খুবই ডেডিকেশন দিয়ে যদি তুমি পড়ালেখা করো ভাই, এই 4 মাসে তুমি তোমার এই ক্লাস তুমি নিশ্চিত করতে পারবা। এতটুকু আমি তোমার এই ক্লাসে নিশ্চয়তা দিতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দ্রুত আমাদের কি এই যে এসএসসি ফাইনাল যে বুস্টার কোর্স, হ্যাঁ, এসএসসি ফাইনাল বুস্টার কোর্স, জাস্ট এই ওয়েবসাইটে যদি তুমি ঢুকো তুমি সব কিছু পেয়ে যাবে, বুঝছো? এই যে দেখো এসএসসি ফাইনাল বুস্টার কোর্স কি কি আছে সব কিছু ডিটেইল আছে। আমাদের তো ফেসবুক পেজও আছে, তুমি চাইলে সেখানেও নক করে তোমার যে ইনফরমেশন প্রয়োজন তুমি সেগুলো জেনে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব দ্রুত কোর্সে ভর্তি হও, এনরোল করো এবং ক্লাসগুলো করো এবং তার সাথে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে থাকো। তাহলে সবাইকে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।